বোঝা গেছে? এখন পারা যাবে এগুলা? তো এগুলোই সিকিউ এ থাকবে, এগুলোই এমসিকিউ এ থাকবে। আর তোমাদের এমসিকিউ এক্সামও নিব, তোমাদের এমসিকিউ সলভও করাবো। একদিন এই দ্বিতীয় চ্যাপ্টারের উপরে শুধু এমসিকিউ সলভ ক্লাস থাকবে ইনশাআল্লাহ। দেখি আগামী দিন থেকে তোমাদের ফার্স্ট পেপারের যে আমরা ফার্স্ট চ্যাপ্টারটা শেষ করেছি সেখান থেকে এমসিকিউ নিব, আর এখান থেকে এমসিকিউ এক্সাম নিব। কালকে এখান এই অধ্যায় থেকে তোমাদেরকে আমি কিছু সৃজনশীল কোশ্চেন দেবো বোর্ডের আঙ্গিকে, সেগুলো তোমরা সব সলভ করবা। যদি তোমরা সলভ করতে পারো তাহলে ইনশাআল্লাহ পরীক্ষায় কখনোই আটকাবা না, একটাও আটকাবে না, সব প্রশ্ন অ্যান্সার করতে পারবা। কালকে ইনশাআল্লাহ একটা পিডিএফ ফাইলও দিব তোমাদেরকে এই অধ্যায়ের কোশ্চেন মানে সৃজনশীল কোশ্চেনের উপরে। আমাদেরকে যে বললো যে দাম স্থির থেকে প্রতি ক্ষেত্রে যদি যোগান 20 একক করে বাড়ে, তাহলে আমরা কি দেখতে পাইলাম? যোগান রেখাটা কোন দিকে চলে গেল? ডান দিকে স্থানান্তরিত হলো। আমরা একটা নতুন যোগান রেখা পাইলাম, আর চাহিদা রেখা আগের মতোই আছে। তাহলে এখন ভারসাম্য কোথায় হবে? বলো। হ্যাঁ, এরপরে সেকেন্ড পেপার শুরু করব। আর আগামী দিন থেকে একদিন পর পর ক্লাস হবে, এটা অবশ্যই মনে রাখবা। আর যেদিন পরপরই ক্লাস নিব, আজকেও নিলাম কালকেও যদি নেই, তাহলে আমি অবশ্যই বলে দিব। আর না হলে অন্তত ধরে রাখবা যে আজকে যেহেতু ক্লাস হয়েছে, কালকে না হলেও পরশুদিন মাস্ট বি হবে, ঠিক আছে? তো ওই দিন জয়েন করার প্রস্তুতি রাখবা। হয়তোবা নোটিশ দিতে অনেক সময় দেরি হয়ে যায়, তারপরেও জয়েন করার জন্য তোমরা অবশ্যই প্রস্তুতি রাখবা। আচ্ছা, তাহলে আমরা প্রথমত দেখি যে চাহিদা অপেক্ষক এবং যোগান অপেক্ষক থেকে কি ধরনের কোশ্চিন হয়। তাহলে এখান থেকে প্রথম যে কোশ্চিনটা হতে পারে সেটা হলো যে কোনো একটা অপেক্ষক থেকে চাহিদা রেখা আঁকো, এরকম একটা থাকতে পারে। তাহলে বলতো তোমরা এখান থেকে চাহিদা, এই যে অপেক্ষক দুটো দেওয়া আছে চাহিদা এবং যোগান অপেক্ষক, এই একটা অপেক্ষক থেকে চাহিদা রেখা আঁকতে পারবে না? আমরা শিখছি এর আগে, আঁকতে পারবে? তাহলে এই যে চাহিদা অপেক্ষক থেকে আমাদেরকে চাহিদা রেখা আঁকতে হবে, পারবে না? সবাই পারবে তো? সাবিকুন নাহার পারবে তো? তুমি বলো। মাসুম পারবে না? ওকে, সবাই পারবে। আচ্ছা, এরপরে তোমার কি থাকতে পারে? যে যোগান রেখা আঁকো, গতে যে কোনো একটা অপশন থাকতে পারে, যোগান রেখা আঁকো। তাহলে যোগান রেখা আঁকতে পারবে না? এই যে যোগান অপেক্ষক থেকে যোগান রেখা আঁকবো, কিভাবে আঁকবো? খুবই সহজ। সেটা কি? যে পি এর কয়েকটা মান ধরবো, এমন কয়েকটা মান ধরবো যে সংখ্যা মানগুলো দিয়ে যেন কিউএস এর মান অর্থাৎ যোগানের মান যেন নেগেটিভ না আসে, তাহলে তোমাদের চিত্রটা সুন্দর হবে। তবে নেগেটিভ আসলেও আঁকা যায়, সমস্যা নাই। তো আমরা এমন মান ধরবো যে পি এর মানটা কি ধরবো? যদি 5 ধরি তাহলে 0 হয়ে যাবে, 5-এর কম ধরলে নেগেটিভ হবে। তাহলে আমরা কি করবো? 5-এর বেশি ধরবো, 10, 20, 30 ধরে করবো, তাহলে সহজেই এই যোগান রেখাটা আঁকতে পারবো। বোঝা গেছে? পারা যাবে তো? কি কোনো কনফিউশন আছে? বলো। করে দিতে হবে? এই যে 1 আর 2 এর মধ্যে কোনোটা করে দিতে হবে? বলো। চাহিদা রেখা আঁকতে বলছে যেহেতু, তাহলে অবশ্যই চাহিদা সমীকরণ থেকে চাহিদা রেখা আঁকতে হবে, এটা হলো উদ্দীপক। আর যোগান রেখা আঁকতে বলছে যেহেতু, তাহলে অবশ্যই যোগান সমীকরণ থেকে যোগান রেখা আঁকতে হবে। তাহলে এই যে চাহিদা অপেক্ষক থেকে চাহিদা রেখা আঁকা বা যোগান অপেক্ষক থেকে যোগান রেখা আঁকা, আমরা এগুলো কিন্তু শিখছি এর আগে। অপেক্ষক থেকে রেখা আঁকা, অনেকগুলো অপেক্ষক থেকে রেখা আঁকতে শিখছি। তাহলে এখানে আমরা পি এর 3টা মান ধরবো, পি এর 3টা মান ধরে চাহিদা রেখা আঁকবো। এখানে খেয়াল রাখবো যে পি এর মান 3টা এমন ধরবো যেন মাইনাস না হয়। তাহলে পি এর মান আমরা কি 5 ধরতে পারি, তারপরে কি ধরতে পারি? 5 ধরলে হবে 15, যদি 10 ধরি তাহলে 30, 0 হয়ে যাবে। তাহলে 5-এর চেয়ে ছোট ধরবো, 2, 3, 4, 5 বা 6 এরকম ধরবো, ধরে চাহিদা রেখা আঁকতে হবে। তাহলে বলো 1 এবং 2 এর মধ্যে কারো কনফিউশন আছে নাকি? যে কারো বলো। সাবিকুন নাহার বলো, তোমার কনফিউশন আছে কোনো? আঁকতে পারবা? ওকে, রবিন পারবে তো? ওকে, তাহলে চাহিদা রেখা আর যোগান রেখা আমরা আঁকছি না। তাহলে আমরা এবার 3 নম্বর যে প্রশ্ন, ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো, এটা আমরা গত ক্লাসে করছি, তাই না? এটা পারবে তো? পারবে কিনা বলো। ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করো, এটা বলছে তো। হ্যাঁ বলো। ওকে, ভারসাম্য দাম এবং পরিমাণ, এটা কিন্তু চিত্রের ভিত্তিতে বলে নাই। গতদিন আমরা দুইটাই দেখছি, যদি চিত্রের ভিত্তিতে থাকে তাহলে এই অপেক্ষকে
থেকে আমরা কি সূচি তৈরি করব, এই অপেক্ষক থেকে সূচি তৈরি করব, করে চিত্র আঁকে বর্ণনা করব। আর যখন শুধু ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করতে বলবে তখন অপেক্ষক দুটো সমান ধরে আমরা ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করব। বুঝা গেছে? তাহলে 1 2 3 পারবা। আচ্ছা, এরপরে যে প্রশ্ন থাকবে সেগুলো আমরা দেখবো আজকে। এরপরে আচ্ছা এখান থেকে বলো তো দ্রুত, যে একজন বলো তো এখানে ভারসাম্য দাম কত হবে, দ্রুত বলো। ভারসাম্য দাম কত হবে বলো। দ্রুত বলো। হ্যাঁ কত হবে? 4 হবে? ভুল বলছো, আবার একটু ট্রাই করে দেখো। 8 হবে, গুড। আচ্ছা 8 কিভাবে হয় আমি একটু বলি, একটা সহজ টেকনিক আছে, সেটা হলো কি, যে দেখো এটা যদি মাইনাস থাকে, যোগান অপেক্ষকের এই ছেদক মানটা যদি মাইনাস থাকে, তাহলে তুমি কি করবে, সরাসরি এই দুটা যোগ করবে। 30 আর 10 যোগ করলে কত হয়? 40। দেখো যদি এমসিকিউ থাকে দ্রুত মানে 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবা। এটার সামনে যদি মাইনাস থাকে তাহলে এটা অবশ্যই এটা আর এটা যোগ হবে। যোগান ছেদকটা যদি মাইনাস থাকে তাহলে এটা আর এটা যোগ হবে। 30 10 কত হবে? 40। এরপরে এই দুটাও যোগ হবে, পি এর সহগ দুটাও যোগ হবে। পি এর সহগ দুটা 3 আর 2 কত হবে? 5। তাহলে এই যে 5 দিয়ে ভাগ দিব, কত হবে? 8। ভারসাম্য দাম হলো 8 টাকা। নির্ণয় করা যাবে? ভুল হবে আর কখনো? ওকে, আচ্ছা এখন আরেকটা বলি তাহলে। ধরো চাহিদা অপেক্ষক দেওয়া আছে 100 মাইনাস 5p, আর যোগান অপেক্ষক দেওয়া আছে 50 প্লাস 5p। এবার বলো তো এখান থেকে ভারসাম্য দাম কত হবে? দ্রুত বলো, আমি যেভাবে বের করে দেখালাম এভাবে কয়েক সেকেন্ডের মধ্যে বলো তো কত হবে? কত হবে? 5 হবে। মাসুম বলছে না? আর কে বলো, আরেকজন, আর কার হয়েছে বলো তো? 15 হবে। কে বলছে? আচ্ছা একজন বলছে 5, একজন বলছে 15। আসলে কোনটা হবে? দেখো আমি কি বলছিলাম একটু আগে, যে যোগান অপেক্ষকের ছেদক মানটা যদি নেগেটিভ থাকে তাহলে এটা আর এটা যোগ হবে, কিন্তু যোগান অপেক্ষকের ছেদক মানটা যদি পজিটিভ থাকে তখন আমাকে এই সংখ্যা দুইটা বিয়োগ করতে হবে। তাহলে এই সংখ্যা দুইটা বিয়োগ করলে কত হবে? 50। আর এই দুইটা অলওয়েজ যোগ, 5 আর 5 যোগ করলে কত হয়? 10। তাহলে ভারসাম্য দাম হলো 5 টাকা। বোঝা গেছে? মনে থাকবে? ভুল হবে আর? তাহলে কি মনে রাখতে হবে? যোগান অপেক্ষকের ছেদক মানটা যদি নেগেটিভ থাকে তাহলে এই সংখ্যা দুটা যোগ, আর এই পি এর সহগ অলওয়েজ যোগ। এই সংখ্যা দুটা যোগ করে এই দুটো যোগ করে ভাগ করব। আর যদি যোগান অপেক্ষকের ছেদক মানটা প্লাস থাকে তাহলে এই দুইটা বিয়োগ হবে। ঠিক আছে? এই দুইটা কি হবে? বিয়োগ হবে। আর এই দুইটা তো অলওয়েজ যোগ হবে। তো এই দুইটা বিয়োগ করার পর এই সংখ্যা দ্বারা ভাগ করব, ভাগ করলেই আমরা ভারসাম্য দাম পেয়ে যাব। ঠিক আছে? আচ্ছা এবার দেখো তাহলে ভারসাম্য দাম আমরা কত পেয়েছিলাম এই দুটো অপেক্ষক থেকে? 8 পেয়েছিলাম। তাহলে এটা মনে রাখি এখানে, যে ভারসাম্য দাম ছিল 8। এখন আমাদের কোশ্চেন হলো যে দাম যদি 6 টাকা হয় এবং দাম যদি 9 টাকা হয় তাহলে বাজার ভারসাম্যের কি পরিস্থিতি তৈরি হবে? 6 টাকা দামে এবং 9 টাকা দামে কি সিচুয়েশন তৈরি হবে? তাহলে 6 টাকা দামে এবং 9 টাকা দামে কি পরিস্থিতি তৈরি হবে বাজারে, সেটা আমরা ব্যাখ্যা করব। তাহলে কি করতে হবে? এই প্রথমত দাম যখন 6 টাকা, দাম পি সমান সমান কত? 6 টাকা। তাহলে দাম যখন 6 টাকা তখন চাহিদা অপেক্ষকে বসায় আমাকে দেখতে হবে চাহিদার পরিমাণ কত হয়, এবং যোগান অপেক্ষকে বসায় দেখতে হবে আমার যোগানের পরিমাণ কত আসে। তাহলে প্রথমত চাহিদা পরিমাণ বের করি। তাহলে কিউডি সমান সমান কত? 30 মাইনাস 3p, তাই না? তাহলে 30 মাইনাস 3 ইন্টু কি 6, তাহলে কত আসে?
12 একক, তাই না? তাহলে দাম যখন 6 টাকা তখন চাহিদা অপেক্ষক অনুযায়ী চাহিদার পরিমাণ সর্বোচ্চ কত হবে? 12 একক। তো তখন যোগানের পরিমাণ কত হবে বের করে দেখি। -10 প্লাস 2p, তাহলে -10 প্লাস 2 ইন্টু 6, -10 12, তাহলে 2 একক। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে বাজারে দাম যদি 6 টাকা হয় দ্রব্যটা, তখন দ্রব্যটার চাহিদা হয় 12 একক এবং দ্রব্যটার যোগান হয় কত একক বলো? 2 একক। তাহলে চাহিদা বেশি না যোগান বেশি? চাহিদা বেশি। তার মানে মানুষ কিনবে 12 একক কিন্তু বাজারে বিক্রয় করতে নিয়ে আসছে মাত্র 2 একক। তাহলে এক্ষেত্রে কি কিউডি গ্রেটার দেন কিউএস, এর মানে কি চাহিদা কি বেশি আর যোগান কি কম। তাহলে কি হবে? বাজারে কি থাকবে? বাজারে ঘাটতি সৃষ্টি হবে। তাহলে ভারসাম্য থাকবে? ভারসাম্য আর থাকবে না, ভারসাম্য বিঘ্নিত হলো, বাজারে ঘাটতি সৃষ্টি হলো। কত একক ঘাটতি সৃষ্টি হলো? চাহিদা হলো 12 একক, যোগান হলো 2 একক, 10 একক ঘাটতি সৃষ্টি হলো। বুঝতে পেরেছো না বোঝো নাই? আচ্ছা, তাহলে 10 একক যে ঘাটতি সৃষ্টি হলো, তাহলে বাজার ভারসাম্য বিঘ্নিত হলো, বাজারে একটা কি অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে। তাহলে মানুষ কিনবে 12টা কিন্তু বাজারে দ্রব্য আছে মাত্র 2টা। তাহলে আমরা যখন দেখি যে কোনো বাজারে যে দ্রব্যটা কম পরিমাণে পাওয়া যায়, তখন ক্রেতারাই কি করে? নিজেরাই দাম বাড়িয়ে দেয়, বেশি দামে কিনে, যে আমাকে এতটুকু দাও, আমি তোমাকে 10 টাকা বেশি দেবো, 20 টাকা বেশি দেবো, এত দাম দিব, আমাকে দাও। তাহলে বাজারে যখন ঘাটতি থাকে তখন ক্রেতারাই কি করে? নিজেরাই দাম বাড়িয়ে দেয়। এখন একটু বলো, ভারসাম্য দাম ছিল 8 টাকা, তো ভারসাম্য দামে কি হয়? চাহিদা আর যোগান সমান থাকে। ভারসাম্য দামে কি চাহিদার পরিমাণ আর যোগানের পরিমাণ কি সমান থাকে। এর মানে যত টাকা, মানে যতটুকু বিক্রয় করতে নিয়ে আসে ততটুকুই ক্রয় করে মানুষ, চাহিদাও যতটুকু হয় যোগানও ততটুকু হয় ভারসাম্য অবস্থায়, ভারসাম্য দামে। তো দাম 6 টাকা হলো, এরকম পরিস্থিতি তৈরি হলো কেন? 6 টাকা দামে এরকম পরিস্থিতি তৈরি হলো কেন? তো 6 টাকা দামে এরকম পরিস্থিতি তৈরি হওয়ার কারণ হলো ভারসাম্য দামের চেয়ে দামটা কি কম। তাহলে আমরা জানি যখন দাম কমে যায় তখন মানুষের ওই দ্রব্যটার চাহিদা কি বেড়ে যায়, আর যখন দ্রব্যের দাম কমে যায় তখন ওই দ্রব্যটার যোগান কি হয়? যোগান কমে যায়। তাহলে দেখো ভারসাম্য দামের চেয়ে দামটা কম, তখন চাহিদা গেছে বেড়ে আর যোগান গেছে কমে, এই জন্য বাজারে ঘাটতি সৃষ্টি হয়েছে। তো চাহিদা যেহেতু অনেক বেশি, তখন কি হবে? ক্রেতারাই নিজেরাই দাম বাড়িয়ে দেবে, আবার ধীরে ধীরে একসময় এই ভারসাম্য অবস্থায় ফিরে আসবে। বোঝা গেছে? তো এটা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা না করলেও হবে। দাম যখন 6 টাকা তখন চাহিদার পরিমাণ বের করবে, যোগানের পরিমাণ বের করবে, এবং ঘাটতি সৃষ্টি হলো না উদ্বৃত্ত সৃষ্টি হলো সেটা নির্ণয় করবে। নির্ণয় করার পরে যেহেতু এখানে ঘাটতি সৃষ্টি হচ্ছে, তাহলে আমরা কি বলবো? যে বাজারে যেহেতু ঘাটতি তৈরি হচ্ছে দ্রব্যের, তাহলে সেক্ষেত্রে ক্রেতারাই নিজেরাই আবার দাম বাড়িয়ে দেবে ধীরে ধীরে, আবার একসময় ভারসাম্য অবস্থায় উপনীত হবে। তাহলে 6 টাকা দামে কি হয়? বাজারে ঘাটতির সৃষ্টি হয়, অর্থাৎ ভারসাম্য বিঘ্নিত হয়ে বাজারে কি তৈরি হলো? ঘাটতি তৈরি হলো। আর ঘাটতি তৈরি হওয়ার কারণে চাহিদা যেহেতু অনেক বেশি, যোগান যেহেতু কম, তাহলে ক্রেতারা নিজেরাই ধীরে ধীরে ওই দ্রব্যটা বেশি দামে কেনার চেষ্টা করবে। বোঝা গেছে? আচ্ছা, এবার 9 টাকা দামে, তাহলে দাম যদি 9 টাকা হয় তাহলে কি পরিস্থিতি তৈরি হবে বলো? আবারও আমরা কি করব? চাহিদা অপেক্ষক থেকে চাহিদার মান বের করব, 30। আচ্ছা, তাহলে 30 মাইনাস 3 ইন্টু কত? 9। 3 9 27 থেকে 30 বাদ দিলে কত থাকবে? 30 থেকে 27 বাদ দিলে কত থাকে? 3 একক। আচ্ছা, তাহলে যোগান কতটুকু হয় দেখি। -10 প্লাস কি 2p, -10 প্লাস 2 ইন্টু 9, তাহলে কত হয়? 9 দুগুণে কত? 18। 18 থেকে যদি 10 বাদ দিই তাহলে কত থাকে? 8 একক। তাহলে এবার দেখো, এবারও কি ভারসাম্য আছে? এবারও ভারসাম্য বিঘ্নিত হয়েছে। তাহলে কি হলো? দাম যখন 9 টাকা হলো, তার মানে এবার কি ভারসাম্য দামের চেয়ে দামটা বেশি। তাহলে দাম যখন বেশি হয় চাহিদা তখন কমে যায়, আর দাম বেশি হলে বিক্রেতারা কি যোগান বেশি দেয়। তাহলে দেখো, দাম ভারসাম্য দামের চেয়ে বেশি হওয়ার কারণে যোগান বেড়ে গেছে এবং চাহিদা কমে গেছে। তাহলে এক্ষেত্রে কি হবে বলো? এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে চাহিদা কম আর যোগান বেশি। তাহলে
চাহিদার তুলনায় কি লিখবো, যোগান বেশি। তাহলে কতটুকু বেশি, 8 থেকে 3 বাদ দিব, 8 থেকে যদি 3 বাদ দেই তাহলে কতটুকু বেশি, 5 একক বেশি। তাহলে এই যে 5 একক বেশি বাজারে, তাহলে এটাই হলো উদ্বৃত্ত, এটাই হলো বাজার উদ্বৃত্ত। তার মানে উদ্বৃত্তের পরিমাণ হলো কত, 5 একক। বোঝা গেছে? তার মানে বাজারে এই 5 একক দ্রব্য কি থাকবে, 5 একক দ্রব্য বাজারে অবিকৃত থাকবে, অবিকৃত, অর্থাৎ বিক্রি হবে না। কেন বিক্রি হবে না, কারণ চাহিদা হলো 3 একক আর বিক্রয় করতে নিয়ে আসছে হলো 8 একক। তাহলে 3 একক চাহিদা ছিল, 3 একক তো বিক্রি হয়ে গেছে, ক্রেতা নিয়ে চলে গেছে। তাহলে বাকি 5 একক দ্রব্য কি বাজারে পড়ে থাকবে। এটাকে বলা হচ্ছে উদ্বৃত্তের পরিমাণ, বা এটাকে বলা হচ্ছে অবিকৃতের পরিমাণ। তাহলে কোন বিক্রেতা কি চাইবে যে তার দ্রব্যটা অবিকৃত অবস্থায় পড়ে থাক, চাইবে? চাইবে না। তাহলে সে কি করবে, বিক্রেতা অবিকৃত অবস্থায় দ্রব্য পড়ে থাকলে তো নষ্ট হবে, নষ্ট হলে তার কি হবে, ক্ষতি হবে। তখন সে অন্তত তার লোকসান কমানোর আশায় দাম কমিয়ে দেবে, দাম কমিয়ে দিয়ে সব দ্রব্য বিক্রি করে ফেলার চেষ্টা করবে। তখন সে যদি আবার দাম কমায় 9 টাকা থেকে আবার কমানোর চেষ্টা করে, তাহলে আবার চাহিদা বেড়ে যাবে, বেড়ে গিয়ে আবার ভারসাম্য অবস্থায় ফিরে আসবে, আবার ভারসাম্য অবস্থায় ফিরে আসবে। তাহলে আমরা কি দেখলাম, যে ভারসাম্য দামের চেয়ে যদি কম দাম হয় তাহলে চাহিদা হয় বেশি, যোগান হয় কম, তখন বাজারে ঘাটতির সৃষ্টি হয়, বাজার ভারসাম্য বিঘ্নিত হয়। তখন ক্রেতারা নিজেরাই বেশি দাম দিয়ে দ্রব্য ক্রয় করার চেষ্টা করে, আবার বিঘ্নিত ভারসাম্য একসময় ভারসাম্যে ফিরে আসবে। আবার কি দেখলাম, ভারসাম্য দামের চেয়ে দাম যদি বেশি হয় তখন চাহিদা যায় কমে আর যোগান যায় বেড়ে। চাহিদা কমে যাওয়ার কারণে, যোগান বেশি হওয়ার কারণে বাজারে কি থাকবে, দ্রব্যের উদ্বৃত্ত থাকবে। সেই উদ্বৃত্তের পরিমাণ দেখলাম আমরা এখানে 5 একক। তো যেই দ্রব্যটা উদ্বৃত্ত থাকবে বাজারে সেটা কি অবিকৃত অবস্থায় পড়ে থাকবে। তো অবিকৃত অবস্থায় পড়ে থাকলে দোকানদারের কি হবে বা বিক্রেতার কি হবে, সে লস হবে। তো সে যেন লস না হয় সেজন্য কি করবে, সে দ্রব্যের দাম কমিয়ে দিবে। দ্রব্যের দাম কমিয়ে দিলে আবার দ্রব্যটা ধীরে ধীরে চাহিদা বেড়ে যাবে, বেড়ে গিয়ে আবার এক সময় ভারসাম্যে উপনীত হবে। বোঝা গেছে? পারা যাবে? তাহলে এইটা সিকিউ থাকে, এটা এমসিকিউ থাকে। একটু আগে তোমরা মেসেঞ্জারে দেখছি তোমরা এই ধরনের কোশ্চেন দিছো অনেকগুলা এমসিকিউ জাতীয়, এই ছিল সেই অবস্থা। তাহলে এখন ওগুলো কি সমস্যা হবে, আর সমাধান করতে পারবে না, এখন ইজিলি সমাধান করতে পারবে। বোঝা গেছে? ওকে, আচ্ছা, এখন আমরা ভারসাম্য দেখলাম, ঠিক আছে? তাহলে এই দুটো অপেক্ষক থেকে ভারসাম্য দাম কত ছিল, 8 টাকা, আর ভারসাম্য পরিমাণ কত ছিল, ভারসাম্য পরিমাণ কত ছিল, ভারসাম্য পরিমাণ হবে 6 একক। ঠিক আছে, এটা লিখে রাখলাম যে ভারসাম্য দাম 8 একক, ভারসাম্য পরিমাণ 6 একক। এরপরে তোমার কোশ্চিন থাকতে পারে কি, কোশ্চিন থাকতে পারে যে যোগান অপেক্ষক যদি এরকম হয় 10 প্লাস 2p হলে, যোগান অপেক্ষক 10 প্লাস 2p হলে ভারসাম্যের কি পরিবর্তন হবে, ভারসাম্যের কি পরিবর্তন হবে, এইটা কিভাবে নির্ণয় করবে, পারবে এটা? তাহলে আগে ভারসাম্য দাম পরিমাণ বের করতে হবে। তাহলে ভারসাম্য দাম পরিমাণ তো আমরা সহজেই বের করতে পারবো। ভারসাম্য দাম হবে 8 টাকা আর ভারসাম্য পরিমাণ হবে 6 একক। এবার এটা যদি তোমার ঘ নং কোশ্চিনে থাকে, বলবে কি যে কিউএস সমান সমান, বা কিউএস 1 থাকতে পারে, কিউএস প্রাইম থাকতে পারে, যে কিউএস প্রাইম সমান সমান 10 প্লাস 2p হলে ভারসাম্যের কি পরিবর্তন হবে। তাহলে আমরা কি করব, আমার আগের যে যোগান অপেক্ষক ছিল সেই যোগান অপেক্ষকে আমি এই নতুন যোগান অপেক্ষক প্রতিস্থাপন করব, করে নতুন করে ভারসাম্য নির্ণয় করব। অর্থাৎ এখন আমার চাহিদা অপেক্ষক আগেরটাই থাকবে 30 মাইনাস 3p, আর এইটা হবে আমার নতুন যোগান অপেক্ষক কত, 10 প্লাস 2p। তাহলে নতুন ভারসাম্য অবস্থায় কি হবে, নতুন করে আমাকে আবার ভারসাম্য নির্ণয় করতে হবে। তাহলে ভারসাম্য অবস্থা আমরা কি জানি যে QD ইকুয়াল টু QS। তাহলে কি হবে, 30 মাইনাস 3p সমান সমান 10 প্লাস 2p। কত হবে বলো তো,
কি বলতে পারছো না? কত হবে বলো? তাহলে -3p - 2p সমান সমান এই যে 10 আর এই 30 এর পাশে আসলে কি হবে? মাইনাস হবে। তাহলে এখানে কত হলো? -5p আর এখানে হবে -20। a মাইনাস a মাইনাস কাটা, তাহলে p ইকুয়াল কত? 20/5 সমান সমান 4 টাকা। তাহলে ভারসাম্য দাম হলো 4 টাকা। তাহলে ভারসাম্য পরিমাণ কি হবে? আচ্ছা, ভারসাম্য পরিমাণ নির্ণয় করার জন্য আমরা কি করব? p এর মান কোথায় বসাবো? যোগান অপেক্ষকে। কোন যোগান অপেক্ষকে? নতুন যোগান অপেক্ষকে। তাহলে নতুন পরিমাণ আমরা পেয়ে যাব কত? 10 2 গুণন 4 18 কেমনে হয়? এই 4 দুগুণে 8 10 8 18। গুড। তাহলে ভারসাম্য দাম আমরা কি পাইলাম? নতুন ভারসাম্য দাম 4 টাকা আর নতুন ভারসাম্য পরিমাণ হলো 18 একক। ওই ভারসাম্যকে এই যে এরকম পি বার দ্বারা প্রকাশ করে আর কি, বুঝলেন? তাহলে ভারসাম্য দাম হলো 4 টাকা আর ভারসাম্য পরিমাণ হলো 18 একক। আগে যেখানে ভারসাম্য দাম কত ছিল? 8 টাকা আর ভারসাম্য পরিমাণ ছিল 6 একক। এখন এখানে ভারসাম্য দাম পেলাম আমরা 4 টাকা আর ভারসাম্য পরিমাণ পেলাম 18 একক। বোঝা গেছে? পারা যাবে তো? ওকে। এইবার কি ধরনের কোশ্চেন থাকতে পারে? এবার থাকতে পারে এরকম যে এখানে তো চাহিদা এবং যোগান অপেক্ষক আছে, তোমাকে বলতে পারে যে যোগান অপেক্ষকের ছেদক মান, যোগান অপেক্ষকের ছেদক মান কত? যে যোগান অপেক্ষকের ছেদক মান 20 হলে ভারসাম্যের কি পরিবর্তন হবে? ভারসাম্যের কি পরিবর্তন হবে? তাহলে কি করতে হবে? এবার বলছে যোগান অপেক্ষকের ছেদক মানটা 20 হলে ভারসাম্যের কি পরিবর্তন হবে? কি করতে হবে বলো? মাসুম বলো কি করতে হবে? কি করতে হবে বলো? বলতে পারছো না? যেবা বলো কি করতে হবে? আচ্ছা, তাহলে আমাকে কি বলছে? ভারসাম্যের কি পরিবর্তন হবে? তার মানে আগে ভারসাম্য যদি বের করা থাকে তাহলে ভালো, আর বের করা না থাকলে কি আগে ভারসাম্য দাম পরিমাণ বের করতে হবে, এরপরে আমাকে নতুন করে আবার ভারসাম্য নির্ণয় করতে হবে। তাহলে চাহিদা অপেক্ষকের কোনো পরিবর্তন নাই, চাহিদা অপেক্ষক 30 - 3p ছিল, এটাই থাকবে। তাহলে যোগান অপেক্ষকটা কিন্তু চেঞ্জ হবে। তাহলে যোগান অপেক্ষকের ছেদক মান কত? 20। আচ্ছা, যোগান অপেক্ষকের ছেদক মানটা এই যে আমাদের এখানে যে যোগান অপেক্ষকটা আছে, এই যোগান অপেক্ষকের ছেদক মানটা কত আছে? -10 আছে। তাহলে এখন যোগান অপেক্ষকের ছেদক মানটা -10 এর পরিবর্তে আমি 20 বসাবো, আর বাকি যে অংশটা যা ছিল সেই অংশটা ঠিক তাই থাকবে। বোঝা গেছে? কি বলছে? যোগান অপেক্ষকের ছেদক মান 20 হলে, তাহলে এই যে আমাদের যে যোগান অপেক্ষকটা আছে এটা ছেদক মান কত? এটা -10। তাহলে -10 এর জায়গায় আমাকে এখন 20 বসাতে হবে, আর বাকি যা রাশি ছিল ঠিক সেম থাকবে। তাহলে এখন এই যে আমার চাহিদা অপেক্ষক ছিল এটা ঠিক থাকলো, আর যোগান অপেক্ষকটা পরিবর্তিত হয়ে এটা হলো। এখন আমি নতুন করে আবার ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করব। তো বলো তো ভারসাম্য দাম কত হবে? দ্রুত বলো। দ্রুত বলো। কত আসছে?
2 আসে? আচ্ছা 2 কেন আসবে? এই যে সহজ টেকনিকটা কি বলছিলাম, যে যোগান অপেক্ষকের ছেদক মানটা যদি প্লাস থাকে তাহলে এই সংখ্যা দুটা কি করতে হবে বলতো? এই সংখ্যা দুটা বিয়োগ করতে হবে। গুড, তাহলে বিয়োগ করলে কত হয়? 10। আচ্ছা বিয়োগ করার পরে এই যে পি এর মানগুলা কি করতে হবে? অলওয়েজ যোগ করতে হবে। যোগ করলে কত হবে? 5। তাহলে ভারসাম্য দাম হবে 2 টাকা। তাহলে নতুন ভারসাম্য দাম হলো 2 টাকা। এভাবে আমরা কখন করব? এইভাবে কিন্তু সিকিউ এ সলভ করব না, এভাবে এমসিকিউ এ সলভ করব। বোঝা গেছে? সিকিউ এভাবে সলভ করা যাবে না। সিকিউ সলভ করা যাবে এভাবে? যাবে না। সিকিউ এ ডিটেইলস করতে হবে যে কিউডি সমান সমান কিউএস ধরতে হবে, ধরে এপাশ ওপাশ করে স্থানান্তর করে দেন তোমাকে বের করতে হবে। এটা হলো এমসিকিউ এর জন্য এই টেকনিকটা কাজে লাগাবো। তাহলে ভারসাম্য দাম হলো 2। তাহলে ভারসাম্য পরিমাণ কত হবে? তাহলে পি এর মান কোথায় বসাবো বলো? কোথায় বসাবো পি এর মান? যোগান অপেক্ষকে বসাবো। তাহলে যোগান অপেক্ষকে বসালে পরিমাণ পাবো 20 যোগ 2 গুণন 2। কত আসে? 24। এটা হলো ভারসাম্য পরিমাণ। আচ্ছা, তো এখন শুধু কি যোগান অপেক্ষকের ছেদক মান চেঞ্জ হতে পারে? চাহিদা অপেক্ষকের ছেদক মান চেঞ্জ হতে পারে না? যদি চাহিদা অপেক্ষকের ছেদক মান বলে যে চাহিদা অপেক্ষকের ছেদক মান যদি 50 হয়, তাহলে ভারসাম্য দাম পরিমাণের কি পরিবর্তন হবে, বা ভারসাম্য অবস্থার কি পরিবর্তন হবে নির্ণয় করা যাবে? বলো, দ্রুত বলো। এই যে লিখছি চাহিদা অপেক্ষকের ছেদক মান যদি চেঞ্জ করি, চাহিদা অপেক্ষকের ছেদক মান যদি পরিবর্তন করে 50 হয়, তাহলে ভারসাম্যের কি পরিবর্তন হবে, অর্থাৎ ভারসাম্য দাম এবং পরিমাণ কত হবে নির্ণয় করো। দ্রুত নির্ণয় করে বলো। তো তখন কিন্তু যোগান অপেক্ষকটা চেঞ্জ হবে না, যোগান অপেক্ষক কিন্তু যা আছে তাই থাকবে, শুধু চাহিদা অপেক্ষকের ছেদক মানটা 30 এর জায়গায় 50 হবে। তো যোগান অপেক্ষক কিন্তু আবার 20 ধরে করা যাবে না, যোগান অপেক্ষক আগের অঙ্কে 20 ছিল। এটাতে কি হবে? যোগান অপেক্ষক যা আছে তাই থাকবে, tan - 2p আছে, tan - 2p থাকবে, শুধু চাহিদা অপেক্ষকের ছেদক মান 30 এর জায়গায় এখন 50 হবে। তাহলে শর্টকাট ফর্মুলা কি? তাহলে এটা 50 আর এটা মাইনাস আছে, 50 আর 10 যোগ হবে 60 হবে, আর 5 দিয়ে ভাগ করব 12 হয়ে গেল। তাহলে ভারসাম্য পরিমাণ কত হবে? তাহলে ভারসাম্য পরিমাণ কত হয়? ভারসাম্য পরিমাণ 12 হচ্ছে। কিভাবে? ভারসাম্য দাম কত আসছে? 12। তাহলে 2p, 12 দুগুণে 24, 24 থেকে যদি 10 বাদ দেয় তাহলে তো 14 হয়। 3 বারে 36, 50 থেকে যদি 36 বাদ দেই কত হয়? 12 হয়, 2 বেশি আর কি, 12 থেকে 2 বেশি হয়। হ্যাঁ, বোঝা গেছে? এখন পারা যাবে এগুলা? ওকে, তাহলে এই ভারসাম্য বিষয়ক এই যে যেগুলো দেখাইলাম এগুলোই হলো ভারসাম্যের সাথে সম্পর্কিত, এর বাইরে আর তেমন কিছু নাই, মনে থাকবে? তো এগুলোই সিকিউ এ থাকবে, এগুলোই এমসিকিউ এ থাকবে। আর তোমাদের এমসিকিউ এক্সামও নিব, তোমাদের এমসিকিউ সলভও করাবো একদিন। এই দ্বিতীয় চ্যাপ্টারের উপরে শুধু এমসিকিউ সলভ ক্লাস থাকবে। তো এটা অধ্যায়টা শেষ করে সবগুলো টপিক শেষ না করলে যদি এমসিকিউ শুরু করি তাহলে আসলে তোমাদের কাছেও বিষয়টা ক্লিয়ার হবে না। এখন তোমরা এই যে এমসিকিউ কিছু পাঠাইছিলা, এই টপিকসটা যদি গতকালকে আমি আলোচনা করতাম তাহলে তোমরা এগুলো ইজিলি নিজেই সলভ করতে পারতা। বোঝা গেছে? তো এইগুলো আর মেসেঞ্জারে ছবি পাঠাইতে হতো না। তো এই জন্য চ্যাপ্টারটা শেষ করে দেন হলো এমসিকিউ সলভ ক্লাস করব, বুঝতে পারছো? আর এমসিকিউ পরীক্ষা এই যে চ্যাপ্টার মোটামুটি আজকে হয়তো বা শেষ হয়ে যাবে। শেষ করার পরে এমসিকিউ ইনশাআল্লাহ দেখি আগামী দিন থেকে তোমাদের ফার্স্ট পেপারের যে আমরা ফার্স্ট চ্যাপ্টারটা শেষ করেছি সেখান থেকে এমসিকিউ নিব, আর এখান থেকে এমসিকিউ এক্সাম নিব, ঠিক আছে? আর আজকের ক্লাস শেষ হলে কালকে এখান এই অধ্যায় থেকে তোমাদেরকে আমি কিছু সৃজনশীল কোশ্চেন দেব বোর্ডের আঙ্গিকে, সেগুলো তোমরা সব সলভ করবা। যদি তোমরা সলভ করতে পারো তাহলে ইনশাআল্লাহ পরীক্ষায় কখনোই আটকাবা না, একটাও আটকাবে না, সব প্রশ্নের অ্যান্সার করতে পারবা।
কালকে ইনশাল্লাহ একটা পিডিএফ ফাইলও দিব তোমাদেরকে এই অধ্যায়ের সৃজনশীল কোশ্চেনের উপরে। বোঝা গেছে? ওকে, আচ্ছা এইবার দেখো আমরা কি অপেক্ষক থেকে বাজার ভারসাম্য দেখলাম। তো শুধু অপেক্ষক থেকে বাজার ভারসাম্য আসে না, বাজার ভারসাম্যটা আসে দুই ভাবে, একটা হলো অপেক্ষক থেকে আর একটা হলো সূচি থেকে, চাহিদা এবং যোগান সূচি থেকে। তাহলে চাহিদা এবং যোগান সূচি থেকে কিভাবে থাকে সেটা আমরা একটু দেখি। তাহলে প্রথমত দেওয়া থাকবে কি দাম, এরপরে আমি সংক্ষেপে লিখি চাহিদার পরিমাণ, আর এরপরে দেওয়া থাকবে যোগানের পরিমাণ। ধরো দাম দেওয়া আছে 10 টাকা, তখন চাহিদার পরিমাণ 100 একক, দাম বেড়ে 20 টাকা হলো, চাহিদা কমে 60 একক, দাম বেড়ে 30 টাকা, চাহিদা কমে হলো 20 একক। আর যোগানের পরিমাণ দাম যখন 10 টাকা তখন 20, এটাতে 60 আর এটাতে হলো 100। তো এরকম তোমাদের একটা তালিকা দেওয়া থাকবে, চাহিদা এবং যোগানের সূচি দেওয়া থাকবে, ঠিক আছে? তো তোমাকে এখান থেকে কি বলবে যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো, ভারসাম্য দাম ও পরিমাণ কত বা নির্ণয় করো। তাহলে যখন এরকম সূচি থেকে থাকবে যে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করো, তখন তোমাকে কি করতে হবে? অবশ্যই চিত্রের ভিত্তিতে করতে হবে। যখন অপেক্ষক থাকবে মনে রাখতে হবে যে যখন অপেক্ষক থাকবে তখন তুমি যদি প্রশ্নে বলা থাকে যে চিত্রের ভিত্তিতে ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করো, তাহলে চিত্রের ভিত্তিতে করতে হবে। আর যদি বলা না থাকে তাহলে শুধু অপেক্ষকের সমতা দিয়ে করতে হবে। আর যখন সূচি দিয়ে থাকবে তখন তোমাকে অবশ্যই চিত্র এঁকে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করতে হবে। তো এটা নির্ণয় করতে পারবে না? ওকে, নির্ণয় করতে পারবে তো? আমরা শিখছি না কতদিন? এই তালিকা থেকে কি চাহিদা রেখা আঁকবো, এই তালিকা থেকেই যোগান রেখা আঁকবো। আচ্ছা, এখানে আরো কিছু কোশ্চেন ব্যাখ্যা করতে হবে, সেজন্য আমরা এটা একটু সলভ করে নেই। তাহলে আমরা কি আঁকবো? একই চিত্রে চাহিদা রেখা আঁকবো এবং একই চিত্রে যোগান রেখা আঁকবো। তো লম্ব অক্ষে কি দেখাবো? দাম, আর ভূমি অক্ষে চাহিদা এবং যোগান। তাহলে ফার্স্ট টাইম চাহিদা রেখা আঁকি, তাহলে এদিকে চাহিদার মানগুলো বসাবো, 20, 40, 60, 80, 100। আর এদিকে দাম 10, 20 আর 30 বসালাম। তাহলে তোমরা আগে ফেলো তো, দাম যখন 10 টাকা তখন চাহিদার পরিমাণ কত? 100 একক, এটা বিন্দু পাইলাম। দাম যখন 20 টাকা তখন চাহিদার পরিমাণ কত? 60 একক, বি বিন্দু। দাম যখন 30 টাকা তখন চাহিদার পরিমাণ কত? কমে হয়েছে 20 একক, এটা হলো সি বিন্দু। তাহলে এই বিন্দু তিনটা যোগ করলে আমরা কি পাচ্ছি? চাহিদা রেখা। এটা হলো আমাদের চাহিদা রেখা। এই চিত্রে যোগান রেখা আঁকবো। তাহলে দাম যখন 10 টাকা তখন যোগানের পরিমাণ কত? মাত্র 20 একক। এই যে দেখো 10 টাকা দামে যোগানের পরিমাণ হলো 20 একক। তাহলে দাম 10 টাকা, যোগানের পরিমাণ 20 একক। তো এই বিন্দুর নাম দিলাম কি? ডি। এরপরে দাম 20 টাকা হলে যোগানের পরিমাণও কত? 60 একক। তাহলে এই বিন্দুটা অলরেডি এখানে আঁকাই আছে, বি। এরপরে দাম যখন 30 টাকা তখন যোগানের পরিমাণ বেড়ে 100 একক হয়। তাহলে দাম 30 টাকা তখন যোগানের পরিমাণ বেড়ে কত হয়েছে? 100। এই যে 100 এখানে, এই এটা নাম দেব কি? ই। তাহলে এই যে আমরা এবার এই তিনটা বিন্দু যোগ করব, যোগ করে একটা রেখা পাইলাম। এটা কি? সঞ্চয়, সরি, এটা হলো যোগান রেখা। তাহলে আমরা কি দেখলাম? এটা হলো চাহিদা রেখা আর এটা হলো যোগান রেখা। চাহিদা রেখা আর যোগান রেখা কোথায় ছেদ করছে? বি বিন্দুতে। তাহলে বি বিন্দুতে ভারসাম্য নির্ধারিত হয়। তাহলে ভারসাম্য দাম কত? 20 টাকা। আর ভারসাম্য পরিমাণ কত? 60 একক। বোঝা গেছে? আচ্ছা, এই তালিকা থেকেও কিন্তু আমরা বলতে পারি খুব সহজে। দেখো দাম যখন 20 টাকা, তো ভারসাম্য অবস্থায় কি হয়? চাহিদা আর যোগান সবসময় কি হয়? সমান হয়। তাহলে দেখো তো 20 টাকা দামে চাহিদা এবং যোগানের পরিমাণ দুটো সমান কিনা। তালিকা থেকেই বলতে পারি, দেখেই বলতে পারি যে দাম 20 টাকাতে চাহিদাও 60 একক, যোগানও 60 একক। তার মানে অবশ্যই ভারসাম্য দামটা 20 টাকা হবে।
তাহলে এই যে আমরা ভারসাম্য দাম এবং পরিমাণ এই যে চিত্রের মাধ্যমে নির্ণয় করব, তাহলে অবশ্যই খাতায় প্রথমে তালিকাটা তুলবো, তোলার পরে চিত্র আঁকবো, চিত্র এঁকে এবার বর্ণনা করব সংক্ষেপে। তাহলে কি বর্ণনা করতে হবে বলো তো যে কেউ একজন? বলো কি বর্ণনা করব? রিপন বলো, শুনি রিপন বলতে পারে কিনা দেখি, বর্ণনা কিভাবে করব? রিপন শুনছো? বলো কিভাবে বর্ণনা করব? হাসান বলো, হাসান, মোহাম্মদ হাসান বলো। আচ্ছা, এত কিছু ডিটেইলস বর্ণনা করতে হবে না, আমরা কিন্তু উদ্দীপকের প্রেক্ষিতে আঁকছি। হ্যাঁ, একটু ছোট করে বর্ণনা করতে হবে, সময়ের একটা বিষয় আসছে, সময়ের মধ্যে তো অ্যান্সার করতে হবে। তাহলে চিত্রে ভূমি অক্ষে চাহিদা যখন লম্ব অক্ষের দাম, ঠিক আছে। উদ্দীপকের আলোকে প্রাপ্ত চাহিদা রেখা কি? ডিডি। এবং যোগান রেখা কি? এসএস। এই চাহিদা রেখা এবং যোগান রেখা পরস্পর কোন বিন্দুতে ছেদ করে? চাহিদা রেখা এবং যোগান রেখা পরস্পর কোন বিন্দুতে ছেদ করে? বি বিন্দুতে ছেদ করে। তাহলে বি হলো ভারসাম্য বিন্দু। যেহেতু চাহিদা রেখা দুটি রেখা পরস্পরকে যেখানে ছেদ করে সেখানে তাদের ভারসাম্য নির্ধারিত হয়, মানে সেখানে তারা সমান হয়। তাহলে বি হলো ভারসাম্য বিন্দু। ভারসাম্য বিন্দু অনুযায়ী ভারসাম্য দাম কত? 30 টাকা। আর ভারসাম্য পরিমাণ কত? সরি, হ্যাঁ, ভারসাম্য দাম হলো 20 টাকা আর পরিমাণ হলো 60 একক। সাবরিনা তুমি বলো তো বাজার ভারসাম্যের শর্ত কি? বলো বাজার ভারসাম্যের শর্ত কি? সাবরিনা বলো। সাবরিনা শুনতে পাচ্ছ না? আয়শা বলো, আয়শা বাজার ভারসাম্যের শর্ত কি? আয়শা বলো, রেসপন্স করে না। জেবা বলো, জেবা বাজার ভারসাম্যের শর্ত কি? বেড়ে গেছে নাকি? মাসুম বাজার ভারসাম্যের শর্ত কি বলো তো? বাজার ভারসাম্যের শর্ত কি? বাজার ভারসাম্যের শর্ত সিম্পল, যে কিউডি ইকুয়াল কিউএস, বা চাহিদা এবং যোগান পরস্পর সমান হলে সেটাকে বলা হচ্ছে বাজার ভারসাম্য। মানে সংজ্ঞা বলি না, আমি শর্তটা জিজ্ঞেস করছি। হ্যাঁ, বাজার ভারসাম্যের সংজ্ঞা জিজ্ঞেস করি না, শুধু শর্তটা জিজ্ঞেস করছি। শর্ত কি? যে কিউডি সমান সমান কিউএস, চাহিদা এবং যোগান যেখানে সমান হয় সেটাই হলো বাজার ভারসাম্য। আচ্ছা, তাহলে 1 নম্বর কোশ্চেন হয়ে গেল। এবার 2 নম্বর কোশ্চেন দেখো, যেটা আমরা অপেক্ষকের ক্ষেত্রেও করছিলাম, যে 6 টাকা দামে 9 টাকা দামে বাজার পরিস্থিতি কি হবে। তো এখানেও কিন্তু দেওয়া আছে যে 10 টাকা দামে এবং 30 টাকা দামে বাজার পরিস্থিতি কি রূপ হবে ব্যাখ্যা করো। তাহলে 10 টাকা দামে এবং 30 টাকা দামে বাজার পরিস্থিতি কি হবে সেটা ব্যাখ্যা করার জন্য আমাদেরকে আবার কি করতে হবে? চিত্রটা কিন্তু অবশ্যই আঁকতে হবে। এই 2 নং কোশ্চেনে অ্যান্সার করার জন্য আমাকে চিত্রটা কি করতে হবে? খাতায় অবশ্যই আঁকতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, আমরা কিন্তু এখান থেকেই ব্যাখ্যা করতে পারি। তাহলে তালিকাটা আমরা তুলবো, তুলে রেখাটা আঁকবো, দেন আমরা তারপর ব্যাখ্যা করব। এখান থেকে ব্যাখ্যা করতে পারি। দেখো, দাম 10 টাকা, তাহলে দাম যখন 10 টাকা, 10 টাকা দামে চাহিদা কত? চাহিদা 100 একক। আর যোগান কত? যোগান হলো 20। তাহলে দাম যখন 10 টাকা তখন চাহিদার পরিমাণ 100 একক, যোগান হলো 20 একক। তাহলে বেশি কি? চাহিদার পরিমাণ বেশি আর যোগানের পরিমাণ কি? কম। চাহিদার পরিমাণ বেশি, যোগানের পরিমাণ কম। তাহলে চাহিদা বেশি, যোগান কম, তাহলে কি হবে এখানে বলো তো? এটাকে কি বলে?
এখানে কি তৈরি হবে? এখানে ঘাটতি তৈরি হবে। কেন? চাহিদার মান বেশি, যোগানের মান কম, অর্থাৎ এই যে কিউডি বেশি, কিউএস কম, তাহলে ঘাটতি তৈরি হবে। কতটুকু ঘাটতি তৈরি হবে? 80 একক দ্রব্যের ঘাটতি তৈরি হবে। তাহলে দেখো তো, 80 একক দ্রব্যের ঘাটতি তৈরি হবে, তাহলে বাজার ভারসাম্য কি বিঘ্নিত হয়ে গেছে? 80 একক দ্রব্যের ঘাটতি তৈরি হয়েছে, তাহলে ক্রেতারা তখন কি করবে? দ্রব্য পাচ্ছে না বাজারে, ক্রেতারা নিজেরাই তখন ধীরে ধীরে দাম বাড়িয়ে দেবে। বোঝা গেছে? তাহলে এই জিনিসটা আমরা এই যে এখানে চিত্রে দেখাতে পারি কিভাবে। দেখো, দাম যখন 10 টাকা, তখন এই 10 টাকা দাম এই যে যোগান রেখাকে কোথায় স্পর্শ করছে? এখানে। তাহলে তখন যোগানের পরিমাণ কত? 20 একক। এই 10 টাকা দামে চাহিদা রেখাকে কোথায় স্পর্শ করছে? এখানে। তখন চাহিদার পরিমাণ কত? 100 একক। তাহলে দাম যখন 10 টাকা, তখন এই যে যোগান রেখা বলতেছে যে যোগানের পরিমাণ 20 একক এবং চাহিদার পরিমাণ হলো 100 একক। তাহলে যোগান কম, চাহিদা বেশি, যোগান কম, চাহিদা বেশি। তাহলে যোগান কত? 20 একক, চাহিদা কত? 100 একক। তাহলে চাহিদা কতটুকু বেশি? 80 একক বেশি। তাহলে এই 80 একক দ্রব্য বাজারে কি হবে? ঘাটতি দেখা দেবে। তাহলে বাজারে যখন দ্রব্যের ঘাটতি থাকবে, তখন ক্রেতারাই নিজেরাই দাম বাড়িয়ে দেবে। দাম বাড়াতে 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 আবার এই ভারসাম্য দামে ফিরে আসবে। আচ্ছা, এবার দাম যখন 30 টাকা হচ্ছে, তখন চাহিদার পরিমাণ কত? 20 একক। আর যোগানের পরিমাণ কত? 100 একক। তো দাম যখন 30 টাকা, তখন চাহিদার পরিমাণ হলো 20 একক আর যোগানের পরিমাণ হলো 100 একক। চাহিদার তুলনায় যোগান অনেক বেশি, তাহলে চাহিদার চেয়ে যোগান অনেক বেশি। তো চাহিদার চেয়ে যোগান যদি অনেক বেশি হয়, তাহলে এবার চাহিদা কম, যোগান অনেক বেশি, তাহলে কতটুকু বেশি? 80 একক বেশি। তাহলে কি হবে? এবার যোগান বেশি হলে সেটাকে কি বলে? বাজারে উদ্বৃত্ত সৃষ্টি হয়। তাহলে বাজারে কি তৈরি হচ্ছে? উদ্বৃত্ত তৈরি হচ্ছে, উদ্বৃত্ত থাকছে। আর যে দ্রব্যটা উদ্বৃত্ত থাকে সেটা কি? অবিকৃত অবস্থায় পড়ে থাকার সম্ভাবনা। তাহলে অবিকৃত অবস্থায় যেন পড়ে না থাকে, বিক্রেতা যেন ক্ষতিগ্রস্ত না হয়, এজন্য বিক্রেতা নিজেই তখন দাম কমিয়ে দেয়। তাহলে সেটা কোথায়? চিত্রে দেখি। এই যে দাম 30 টাকা, 30 টাকা দামটা এই যে চাহিদা রেখাকে কোথায় স্পর্শ করতেছে? এখানে। এই যে 30 টাকা দামে এই যেটা চাহিদা রেখা, চাহিদা রেখাকে এখানে স্পর্শ করছে। তাহলে এই অনুযায়ী চাহিদার পরিমাণ কত? 20 একক। তাহলে এই অনুযায়ী এই দাম যখন 30 টাকা, তাহলে যোগান রেখাকে কোথায় স্পর্শ করছে? এখানে। তাহলে এই অনুযায়ী যোগানের পরিমাণ কত? 100 একক। তাহলে আমরা দেখতে পাচ্ছি দাম যখন 30 টাকা ভারসাম্য দামের চেয়ে অনেক বেশি, তখন চাহিদা কমে 20 একক হয় আর যোগান বেড়ে কি হয়? 100 একক হয়। তাহলে 80 একক দ্রব্য এখানে কি? উদ্বৃত্ত থাকছে। আর এক্ষেত্রে এই 80 একক দ্রব্য অবিকৃত অবস্থায় পড়ে থাকবে। তাহলে ক্রেতারা তখন কি করবে? নিজেই ধীরে ধীরে দাম কমিয়ে দিবে, দিয়ে আবার এই ভারসাম্য অবস্থায় ফিরে আসবে। বোঝা গেছে? বলা যাবে? আচ্ছা, এখন এটাতে কোনো কোশ্চিন আছে কিনা বলো। বলো। কি বলো? বুঝতে পারছি না। আচ্ছা, তুমি পাঠাই দিও মেসেঞ্জারে, আমি দেখবো না, সমস্যা নেই। আচ্ছা, তো এটা পারবে তো? এখন অ্যানসার করতে পারবে তো? ওকে। আচ্ছা, তাহলে এখন দেখো, এটা তো বুঝলাম তালিকার ভিত্তিতে। হ্যাঁ, এখন তোমার কি থাকতে পারে? এখানে থাকতে পারে এইটাই তোমার উদ্দীপক। এই যে চিত্রটা আমরা দেখতেছি, এই চিত্রটাই তোমার উদ্দীপক থাকতে পারে। বলবে যে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করো, এটাই তোমার উদ্দীপক হতে পারে। তাহলে ব্যাখ্যা করতে পারবে না, তখন চিত্রটার আমরা ডিটেইলস বর্ণনা করব। চিত্রে ভূমি অক্ষে চাহিদা যোগান, লম্ব অক্ষে দাম, ডিডি চাহিদা রেখা, ওই ভারসাম্য দাম পরিমাণ নির্ণয়ের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটাই করব। তাহলে ভারসাম্য চাহিদা রেখা আর যোগান রেখা পরস্পর বিবিন্দুতে ছেদ করে ভারসাম্য দাম হবে 20 টাকা আর ভারসাম্য পরিমাণ হবে 60 একক। এটাই বর্ণনা করব। বুঝা গেছে? এরপরে তোমাকে ওই আবার বলতে পারে যে 10 টাকা দামে আর হলো 30 টাকা দামে বাজার পরিস্থিতি ব্যাখ্যা করো। 10 টাকা দামে আর 30 টাকা দামে বাজার পরিস্থিতি ব্যাখ্যা করো। তাহলে কি বাজার পরিস্থিতি দেখলাম আমরা? যে দাম যখন 10 টাকা, তখন চাহিদার পরিমাণ 20 একক। সরি, দাম যখন 10 টাকা, তখন যোগানের পরিমাণ 20 একক আর চাহিদার পরিমাণ হলো 100 একক। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে? উদ্বৃত্ত তৈরি হচ্ছে। কতটুকু উদ্বৃত্ত তৈরি হচ্ছে? এই যে এটা উদ্বৃত্ত তৈরি হচ্ছে, এটাকে আমরা কি বলতে পারি? এডি।
এডি পরিমাণ উদ্বৃত্ত, এই যে এডি। কখন এডি হবে? যদি এগুলো সংখ্যা দেওয়া না থাকে। এগুলো মনে করো সংখ্যা দেওয়া নাই, কি দেওয়া আছে? এগুলো P1 P2 P3 এরকম দেওয়া থাকতে পারে, X1 X2 আর X3 এরকম দেওয়া থাকতে পারে, যে কোনো কিছু দেওয়া থাকতে পারে। তাহলে তখন আমরা দেখতেছি কি, যে এই এডি পরিমাণ উদ্বৃত্ত থাকতেছে। আর যদি দাম বেড়ে P3 হয় তখন কি হবে? চাহিদা হবে কম, যোগান হবে বেশি, তখন এই অংশটা হলো ঘাটতি। এটাকে তখন ঘাটতি বলবো, আর এই অংশটাকে আমরা উদ্বৃত্ত বলবো। বোঝা গেছে? পারবা? পারা যাবে না এটা? যদি সংখ্যা মান থাকে তাহলে তো কোনো কথাই নাই, সংখ্যা মান থাকলে তো খুবই সহজ, 10 20 30 যা আমরা ব্যাখ্যা করলাম সেভাবে ব্যাখ্যা করব। আর যদি সংখ্যা মান না থাকে, তোমার এই যে P1 P2 P3 দেওয়া থাকে, আচ্ছা দাঁড়াও তাহলে মুছে দিই। এটা হলো ভারসাম্য, ঠিক আছে? আঁকা বাঁকা হয়ে গেল, এখন আগেরটা ঠিক ছিল, এই দিক দিয়ে আঁকি। এটা হলো চাহিদা রেখা আর এটা হলো যোগান রেখা। তুমি ঠিক ধরছো, আমি মনে হয় ভুল শব্দ লিখছি, হতে পারে। তো এটা ছিল ভারসাম্য দাম 20 টাকা, তখন এই অনুযায়ী ভারসাম্য পরিমাণ কত ছিল? 60 একক। আর এটা যদি 10 টাকা হয়, এই অনুযায়ী যোগান হলো 10 একক আর চাহিদা হলো তোমার 100 একক। তাহলে এই যে দাম যখন 10 টাকা, তখন এটা কি? এটা ছিল এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি, এটা ডি আর এটা ই। তাহলে চাহিদার পরিমাণ অনেক বেশি। চাহিদার পরিমাণ কত দূর পর্যন্ত? এ পর্যন্ত। আর যোগানের পরিমাণ হলো এই যে ডি পর্যন্ত, এইটুকু যোগান। তাহলে এইটা হবে ঘাটতি। চাহিদার পরিমাণ অনেক বেশি, এটা হবে ঘাটতি। কেন? যোগান হলো এইটুকু, এই যে যোগান রেখাকে, দাম 10 টাকা, এই যে যোগান রেখাকে এখানে স্পর্শ করছে, তাহলে যোগান হলো এইটুকু আর এইটুকু হলো চাহিদা। তাহলে এই যে এডি পরিমাণ হবে ঘাটতি। কেন? চাহিদা বেশি। আর দাম যখন 30 টাকা, তখন দেখো চাহিদা রেখাকে কোথায় স্পর্শ করছে? সি বিন্দুতে। তাহলে চাহিদার পরিমাণ হলো সি পর্যন্ত আর যোগানের পরিমাণ হলো এই যে ই পর্যন্ত। তাহলে চাহিদা হলো এইটুকু আর যোগান হলো এইটুকু। তাহলে এখানে দাম 30 টাকা, দাম বেশি হলে যোগান হয় অনেক বেশি, তখন এটা হলো উদ্বৃত্ত। বোঝা গেছে এবার? তাহলে এখন এখানে দাম কি এভাবে না থাকে, P1 P2 P3 থাকতে পারে, আর এগুলা X1 X2 আর X3 থাকতে পারে। বোঝা গেছে? পারা যাবে? আচ্ছা, তাহলে এটাই একটা উদ্দীপক থাকতে পারে, তোমাকে বলতে পারে যে দাম যখন P1 তখন বাজারে কি পরিস্থিতি তৈরি হবে, দাম যখন P3 তখন বাজারে কি পরিস্থিতি তৈরি হবে। তাহলে আরেকটু ডিটেলস একটু বুঝে নাও যে তখন এক্স্যাক্টলি কিভাবে ব্যাখ্যা করব। তো দাম যখন P1, তাহলে এই P1 দাম যোগান রেখাকে ডি বিন্দুতে স্পর্শ করছে, তাহলে ডি বিন্দু অনুযায়ী যোগানের পরিমাণ কি? X1। আচ্ছা, এই P1 দামে চাহিদার পরিমাণ কত? চাহিদা রেখাকে কোথায় স্পর্শ করছে? এই বিন্দুতে, তাহলে চাহিদার পরিমাণ কত? X3। তাহলে যোগান হলো OX1 আর চাহিদা হলো OX3। তাহলে এখানে কি যোগানের চেয়ে চাহিদা বেশি? কতটুকু বেশি? X1 X3 অথবা এ ডি, এইটা আর এটা সমান। তাহলে তুমি এডিও বলতে পারো, X1 X3 ও বলতে পারো। তাহলে এই চাহিদা হলো কি? এটা বেশি। তাহলে চাহিদা যখন বেশি হয় প্রয়োজনের চেয়ে, সেটাকে বলা হচ্ছে কি? X1 X3 অথবা এ ডি। এটাকে কি বলতেছি আমরা? এটা হলো বাজারে ঘাটতি সৃষ্টি হবে। ঠিক আছে? আচ্ছা, দাম যখন P3, তো P3 অনুযায়ী চাহিদা রেখাকে কোথায় স্পর্শ করতেছে? সি বিন্দুতে। সি বিন্দু অনুযায়ী এবার চাহিদার পরিমাণ X1 আর দাম P3 হলে এবার যোগানের পরিমাণ হলো X3। তাহলে দেখো এবার এটা হলো চাহিদা আর এটা হলো যোগান। তাহলে চাহিদা হলো কম, যোগান হলো বেশি। তাহলে যোগান কতটুকু বেশি? X1 X3 বা
ইসিই বা সিই, তাহলে এই যে সিই অথবা x1 x3 এটা তখন কি হবে? এটা হলো তোমার উদ্বৃত্ত, এটা হলো যোগান বেশি, এটা হলো উদ্বৃত্ত। বোঝা গেছে? পারা যাবে এখন? তাহলে সংখ্যা থাকলেও পারবো, সংখ্যা না থাকলেও পারবো। ঠিক আছে? ওকে, আচ্ছা আর একটু ধৈর্য ধরো। তাহলে আমরা কি দেখলাম এখানে? ভারসাম্য তালিকা থেকে ভারসাম্য কিভাবে নির্ণয় করা যায় সেটা দেখলাম। এরপরে ভারসাম্য নির্দিষ্ট দামে কিভাবে ভারসাম্যের পরিবর্তন হয় সেটা দেখলাম। এরপরে তোমার থাকতে পারে কি যে দাম স্থির থেকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, দাম স্থির থেকে যোগান প্রতি ক্ষেত্রে, দাম স্থির থেকে যোগান প্রতি ক্ষেত্রে, দাম স্থির থেকে যোগান প্রতি ক্ষেত্রে 20 একক বৃদ্ধি পেলে, 20 একক বৃদ্ধি পেলে ভারসাম্যের কি পরিবর্তন হবে? ভারসাম্যের কি পরিবর্তন হবে? কি বলছে? দাম স্থির থেকে যোগান যদি প্রতি ক্ষেত্রে 20 একক বৃদ্ধি পায় তাহলে ভারসাম্যের কি পরিবর্তন হবে? তাহলে প্রথমত আমরা ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করব, সেটা তো গতে থাকবে, এটা থাকতে পারে ঘতে। তাহলে দাম স্থির অর্থাৎ দামের কোনো পরিবর্তন হবে না, এই যে দাম যা আছে এগুলো তাই থাকবে, এই দামের কোনো পরিবর্তন হবে না। দামের পরিবর্তন হবে না, চাহিদারও পরিবর্তন হবে না। কিসের পরিবর্তন করতে বলছে বলো তো? কি পরিবর্তন করতে বলছে? যোগান প্রতি ক্ষেত্রে 20 একক। তার মানে দাম যখন 10 টাকা তখন যোগান কত ছিল? যোগান কত ছিল? 20, তাই না? তাহলে এখন নতুন যোগান হবে, আমাকে তখন নতুন করে এই যোগানের তালিকা তৈরি করতে হবে, এই কিউএস প্রাইম দিলাম। তাহলে এখন নতুন যোগান কত হবে? 40। আচ্ছা, এই দাম যখন 20 টাকা তখন যোগান কত ছিল? 60 একক। এখন কতটুকু বৃদ্ধি করার কথা বলছে? 20 একক বৃদ্ধি করার কথা বলছে। তাহলে এখন যোগান কত হবে? 80। আচ্ছা, দাম স্থির থেকে দাম কত? 30 টাকা। তো যোগান 20 একক বৃদ্ধি করতে বলছে, প্রতি ক্ষেত্রে বৃদ্ধি করতে বলছে। তাহলে যোগান আগে ছিল 100, এখন কত হবে? 120। বোঝা গেছে? তাহলে এখানে দুটোই রাখতে হবে, আগের চাহিদা যোগানের পরিমাণটাও রাখতে হবে পাশাপাশি, আগের যোগানের পরিমাণটাও রাখতে হবে এবং নতুন যোগানের পরিমাণগুলাও লিখতে হবে। তাহলে এখানে আগের যোগানগুলা লিখি। এটা কত ছিল? 20, এটা ছিল 60 আর এটা ছিল 100। তাহলে এর জন্য কি করতে হবে আমার? এর জন্য অবশ্যই আগে বাজার ভারসাম্য নির্ণয় করতে হবে পূর্বের সংখ্যা দ্বারা, পূর্বের সংখ্যাগুলো দিয়ে 10, 20 আর 30, এদিকে 20, 40, 60, 80, 100, 120। তাহলে প্রথমত আমাকে এই প্রথম চাহিদা আর প্রথম যোগান থেকে ভারসাম্য দেখাতে হবে। তাহলে আঁকি আবার আগের মতো, দাম যখন 10 টাকা তখন চাহিদার পরিমাণ, প্রথমত চাহিদা রেখা আঁকি। এ বিন্দু, দাম যখন 20 তখন কত? 60। বি বিন্দু, দাম 30 হলে তখন কত হয়? 20 হয়। সি বিন্দু, তাহলে এইটা হলো আমার চাহিদা রেখা। তাহলে আগের যোগান কত এই অনুযায়ী আগের যোগান রেখা আঁকি। দাম যখন 10 টাকা তখন যোগানের পরিমাণ 20 একক, এটার নাম ডি। দাম 20 টাকা তাহলে যোগানের পরিমাণ 60 একক, এটা বি বিন্দু রয়ে গেছে। দাম 30 টাকা তখন আগের যোগানের পরিমাণ কত ছিল? আগের যোগান কত? এগুলো সব আগের দিয়ে করতেছি, হ্যাঁ? এই তাহলে এটা হলো আগের চাহিদা রেখা এবং আগের যোগান রেখা। আগের চাহিদা এবং যোগান রেখা অনুযায়ী ভারসাম্য কত? বি বিন্দুতে ভারসাম্য দাম কত? 20 টাকা আর ভারসাম্য পরিমাণ কত? 60 একক। এখন তোমাকে বলছে যে দাম স্থির থেকে যোগান প্রতি ক্ষেত্রে যদি 20 একক করে বৃদ্ধি পায় তাহলে ভারসাম্যের কি পরিবর্তন হবে?
তাহলে দাম ঠিক থাকলো, চাহিদা যা আছে তাই, যোগান প্রতি ক্ষেত্রে 20 একক করে বাড়লো, 20 থেকে 40 হলো, 60 থেকে 80 হলো, 100 থেকে 120 হলো। তাহলে এখন কি যোগান রেখা চেঞ্জ হয়ে যাবে? যোগান রেখা কি আর আগের মতো থাকবে? থাকবে না। তাহলে যোগান রেখা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাকে কি করতে হবে? এই চিত্রটাতেই নতুন করে যোগান রেখা আঁকতে হবে। এই চিত্রটাতেই নতুন করে কি করতে হবে? যোগান রেখা আঁকতে হবে। তাহলে আমরা এখন এই যে নতুন যে যোগানগুলো পাইলাম, সেই নতুন যোগানের পরিমাণগুলো দিয়ে এখন যোগান রেখা আঁকবো। তাহলে দেখি। হ্যাঁ বলো। এই চিত্রেই দেখাইতে হবে ভারসাম্যটা, নতুন পরিবর্তিত ভারসাম্য। প্রাথমিক ভারসাম্য এখানেই আছে, পরিবর্তিত ভারসাম্য এখানেই থাকতে হবে, অর্থাৎ একই চিত্রে দেখাইতে হবে। এটা পুরোটাই আসলে ঘয়ের জন্য করতেছি। গতে যদি ভারসাম্য চাইতো তাহলে তো এটা আলাদা করে করতামই, ঘতে আবার এটাই করতে হবে। বোঝা গেছে? যেমন উৎপাদন সম্ভাবনা রেখা আমরা কি করতাম? গতে উৎপাদন সম্ভাবনা রেখা আঁকি, এরপরে আমাদের যে নতুন বিন্দুগুলোর কথা বলতো যে উৎপাদন করা সম্ভব হবে কি হবে না, তার জন্য আমরা কি করতাম? আবার উৎপাদন সম্ভাবনা রেখা আঁকে তারপরে সেখানে নতুন বিন্দুগুলো স্থাপন করতাম, কোনোটা ভিতরে পড়তো আর কোনোটা বাইরে পড়তো। এক্স্যাক্টলি এটাও তাই। দাম স্থির থেকে যোগানের পরিমাণ চেঞ্জ করতে বলছে, তার মানে যোগান রেখার স্থানান্তর হবে। আর আগের যে ভারসাম্য ছিল সেই ভারসাম্যটাও এখানে থাকতে হবে। দেখো, তাহলে দাম 10 টাকা, তাহলে নতুন যোগান কত এখন? 40। তাহলে দাম 10 টাকা, নতুন যোগান কত? 40। এই যে নতুন যোগান 40 এখানে। তাহলে নতুন বিন্দু পাইলাম, এই যে এইটা। কি নাম দিব এটার বলো? কি নাম দিব? এ প্রাইম নাম দিলাম। আচ্ছা, দাম যখন 20 টাকা তখন নতুন যোগান কত? 80। তাহলে দাম 20 টাকা হলে এই যে 20 দিয়ে নতুন যোগান কত? এই যে এখান থেকে নতুন যোগান হলো 80। এটা নাম দিলাম কি? বি প্রাইম দিলাম। এরপরে দাম যখন 30 টাকা তখন নতুন যোগানের পরিমাণ কত? 120। তাহলে দাম 30 টাকা হলে নতুন যোগানের পরিমাণ কত হচ্ছে? এই যে 120। এই যে এখান থেকে যাবে এই নতুন যোগানের পরিমাণ, এই হলো 120 এখানে। এটার নাম কি দিলাম? সি প্রাইম দিলাম। তাহলে নতুন বিন্দু তিনটা পাইলাম, কি? এ প্রাইম, বি প্রাইম আর সি প্রাইম। তাহলে এই যে আমরা নতুন যোগান রেখা পাইলাম, এটার নাম কি দিব? এস এস প্রাইম বা এস এস ওয়ান, তুমি যেটাই দাও, অসুবিধা নেই। তাহলে এটা হলো নতুন যোগান রেখা। আমাদেরকে যে বললো যে দাম স্থির থেকে প্রতি ক্ষেত্রে যদি যোগান 20 একক করে বাড়ে, তাহলে আমরা কি দেখতে পাইলাম? যোগান রেখাটা কোন দিকে চলে গেল? ডান দিকে স্থানান্তরিত হলো। আমরা একটা নতুন যোগান রেখা পাইলাম, আর চাহিদা রেখা আগের মতোই আছে। তাহলে এখন ভারসাম্য কোথায় হবে? তাহলে চাহিদা রেখা আর যোগান রেখা যেখানে ছেদ করবে সেখানে ভারসাম্য হবে। তাহলে দেখো তো, আগের চাহিদা রেখা এইটা, আর এখনকার নতুন যোগান রেখা হলো এইটা। কোথায় ছেদ করলো? এই যে একটা নতুন একটা বিন্দুতে ছেদ করলো। তাহলে এই বিন্দুটার নাম দিলাম আমরা ই। এই ই বিন্দু অনুযায়ী আমরা নতুন ভারসাম্য দাম পাবো, এই দিকে একটা দাগ টেনে দিব। তাহলে এই নতুন ভারসাম্য দাম পাবো এখানে, আর নতুন ভারসাম্য পরিমাণ পাবো এখানে। তাহলে দেখো তো, নতুন ভারসাম্য দাম কত? 10 আর 20 এর যদি ঠিক মাঝামাঝি হয় তাহলে কত হবে? এটা 15। আর এইটা কি? 60 আর 80 এর মাঝখানে, তার মানে এটা হবে 70। তাহলে নতুন ভারসাম্য দাম হবে 15 টাকা, আর নতুন ভারসাম্য পরিমাণ হবে 70 একক। বোঝা গেছে? পারবে তো? তাহলে এরকম থাকতেই পারে যোগানের পরিমাণ হ্রাস বা যোগানের পরিমাণ বৃদ্ধি। এখন তোমার যদি বলে দাম স্থির থেকে যদি উপকরণের দাম বেড়ে যায়, উপকরণের দাম বাড়লো কিন্তু দ্রব্যের দাম সেম আছে, হ্যাঁ, উপকরণের দাম বাড়ার কারণে প্রতি ক্ষেত্রে যোগান 10 একক করে কমে গেল। প্রতি ক্ষেত্রে যোগান কি হলো? 10 একক করে কমে গেল। তাহলে তখন আমরা কি করব? নতুন যোগান বের করব। 20 এর জায়গায় 10 হবে, 60 এর জায়গায় 50 হবে, 100 এর জায়গায় 90 হবে। তখন যোগান রেখাটা কোন দিকে চলে যাবে? তখন যোগান রেখাটা চলে আসবে এই দিকে। তাহলে তখন এই দিকে নতুন জায়গায় ভারসাম্য হবে, সেটা অনুযায়ী আমরা নতুন ভারসাম্য দাম পরিমাণ পেয়ে যাব। তাহলে যোগানের হ্রাস থাকতে পারে, যোগানের বৃদ্ধিও থাকতে পারে, তবে সাধারণত যোগানের বৃদ্ধিটাই থাকে, হ্রাসটা খুব কম থাকে। তাহলে যোগান যদি প্রতি ক্ষেত্রে বৃদ্ধি পায় তাহলে যোগান রেখা ডান দিকে স্থানান্তরিত হয় এবং নতুন ভারসাম্য হয়, ভারসাম্য দাম আমরা নতুন করে পাবো। তাহলে ব্যাখ্যা কিভাবে করব? চিত্রে ভূমি অক্ষের চাহিদা, যোগানের পরিমাণ, লম্ব অক্ষের দাম।
তাহলে প্রাথমিক চাহিদা রেখা হলো ডিডি এবং প্রাথমিক যোগান রেখা হলো এস এস, ভারসাম্য বিন্দু হলো বি, ভারসাম্য দাম হলো 20 টাকা, ভারসাম্য পরিমাণ হলো 60 একক। দাম স্থির থেকে প্রতি ক্ষেত্রে যোগানের পরিমাণ 20 একক করে বৃদ্ধি পাওয়ার ফলে আমরা নতুন যোগান রেখা পাইলাম হলো এস প্রাইম। নতুন যোগান রেখা কি পাইলাম? এস প্রাইম। তোমার যদি এটা বলতে বা বুঝতে কষ্ট হয় তাহলে তুমি লিখবা যে নতুন যোগান রেখা আমরা S1 দিলাম, তাহলে নতুন যোগান রেখা হলো S1। আর এই নতুন যোগান রেখা চাহিদা রেখাকে কোথায় ছেদ করছে? এই যে ই বিন্দু, এটার নাম দিলাম ই বিন্দু, তাহলে ই বিন্দুতে ছেদ করে। তো ই বিন্দুতে নতুন ভারসাম্য নির্ধারিত হয়। এই ই বিন্দু অনুযায়ী নতুন ভারসাম্য দাম হবে 15 টাকা এবং ভারসাম্য পরিমাণ হবে 70 একক। এটা তোমাকে একটু আইডিয়া করে ধরে নিতে হবে। যদি ঠিক মাঝখানে হয় তাহলে এটা 70 হবে, এটা 15 হয়। আর একটু উপরের দিকে কম বেশি হলেও ওই 2-1 সংখ্যা কম বেশি করে তোমাকে আইডিয়া করে ধরে নিতে হবে। ঠিক আছে, পারা যাবে? এটাই ছিল যোগানের ভারসাম্যের ক্ষেত্রে যোগানের অবস্থার পরিবর্তন। আচ্ছা, এখন কি থাকতে পারে? এটা মুছে দিই, আরেকটা, এটা দিয়ে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আরেকটা পরিবর্তন থাকে, সেটা কি? চাহিদা রেখার পরিবর্তন থাকে। তো সেটা কিভাবে থাকে? চাহিদা রেখার পরিবর্তন থাকে সেটা কি? যে আয় বেড়ে যাওয়ার কারণে চাহিদা কখন বাড়ে? মানুষের আয় বেড়ে গেলে, আয় যদি বেড়ে যায় তাহলে কি হবে? চাহিদা বেড়ে যাবে। তাহলে বেড়ে যাওয়া চাহিদার পরিমাণ দেওয়া থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে। যদি দেওয়া থাকে তাহলে ভালো, আর যদি না দেওয়া থাকে তাহলে তুমি একটা ধরে নিবা। তা আয় বেড়ে গেলে প্রতি ক্ষেত্রে চাহিদা বাড়ে কত একক? প্রতি ক্ষেত্রে চাহিদা বাড়ে 20 একক। তবে ভারসাম্যের কি পরিবর্তন হবে? ভারসাম্যের কি পরিবর্তন হবে এটা যদি আসে, তাহলে এখন দেখো আয় বেড়ে গেলে প্রতি ক্ষেত্রে চাহিদা বাড়ে 20 একক। তো যদি এই চাহিদা বাড়া এই 20 একক দেওয়া থাকে তাহলে তো তুমি 20 একক ধরে করবা। আর যদি এই সংখ্যা মান দেওয়া না থাকে, শুধু যদি বলে যে যদি আয় বেড়ে যায় তাহলে ভারসাম্যের কি পরিবর্তন হবে, যদি আয় বেড়ে যায় তাহলে ভারসাম্য অবস্থার কি পরিবর্তন হবে, তখন আমরা এরকম একটা সংখ্যা মান ধরে নিব যে আয় বেড়ে যাওয়ার ফলে ধরে নেই যে প্রতি ক্ষেত্রে চাহিদা 20 একক করে বৃদ্ধি পায়। তাহলে এটাতেও কি করতে হবে? আমার আগের মতো কি চাহিদা রেখা আঁকতে হবে, ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করতে হবে প্রাথমিক ক্ষেত্রে। তাহলে কত? 20, 40, 60, 80, 100, 120, দাম 10, 20 আর 30। তাহলে আমার প্রাথমিক চাহিদা রেখা, প্রাথমিক যোগান রেখা আগে আঁকতে হবে সেম ভাবে। তাহলে আমি এঁকে নেই দ্রুত। এটার নাম এ ছিল, এটার নাম ছিল বি, এটার নাম ছিল সি। তাহলে এই হলো আমার চাহিদা রেখা, আগের চাহিদা রেখা। আঁকা বাঁকা হয়ে গেল একটু, অসুবিধা নাই। এটা হলো ডিডি। তাহলে যোগান রেখাটা কি হবে? একশো এককে। এটা হলো আগের যোগান রেখা। তাহলে ভারসাম্য বিন্দু, আগের ভারসাম্য অনুযায়ী ভারসাম্য বিন্দু হলো বি, ভারসাম্য দাম হলো 20 টাকা আর ভারসাম্য পরিমাণ হলো 60 একক। এটা হলো প্রাথমিক ভারসাম্য অনুযায়ী, এটা আমার রাখতেই হবে। এখন আয় বেড়ে গেলে মানুষের চাহিদা কি বেড়ে যায়? তাহলে মানুষের কি হবে? নতুন চাহিদা হবে। তাহলে নতুন চাহিদা লিখি QD1। তাহলে কত একক করে বাড়বে ধরছি? 20 একক করে, তাই না? তাহলে কত হবে? চাহিদা হবে, নতুন চাহিদা 120, এটা 60 থেকে হবে 80 আর 20 থেকে হলো 40। তাহলে এবার চাহিদা রেখাটা চেঞ্জ হবে। তাহলে এখানে আমাকে নতুন করে আবার চাহিদা রেখা আঁকতে হবে। তাহলে দাম যখন 10 টাকা তখন চাহিদা কত? 120। ও আচ্ছা আচ্ছা, এটাতে ভুল হয়েছে একটু। কি বলতো, চাহিদা তো আগে 100 ছিল, আমরা ওটা 120-এ এঁকে ফেলছি, এই জন্য রেখাটা মিলছিল না। এটা
ঠিক আছে। আচ্ছা এখন দেখো, দাম যখন 10 টাকা তখন নতুন চাহিদা হলো 120, এই যে 120, তাহলে এটা হলো নতুন বিন্দু, তাহলে এটার নাম কি দিব? এ প্রাইম দিলাম। দাম যখন 20 টাকা, এখন চাহিদার পরিমাণ কত? 80, এই যে 80 এখানে, এই যে এটার নাম দিলাম বি প্রাইম। আর দাম যখন 30 টাকা তখন চাহিদার পরিমাণ কত? কমে কত হয়েছে? 40, এই যে এটার নাম দিলাম সি প্রাইম। তাহলে দেখো তো নতুন করে চাহিদা রেখাটা কোন দিকে স্থানান্তরিত হচ্ছে? এই যে চাহিদা রেখাটা স্থানান্তরিত হলো। তাহলে আগে চাহিদা রেখা ছিল এইটা, এখন নতুন চাহিদা রেখা হলো এটা, এটার নাম কি দিব? D1 D1। তাহলে দেখো আয় যদি বেড়ে যায় তাহলে চাহিদা বাড়ে, তো চাহিদা রেখাটা কোন দিকে স্থানান্তরিত হইলো? ডান দিকে স্থানান্তরিত হইলো। তাহলে নতুন চাহিদা রেখা আগের যোগান রেখাটাকে কোথায় ছেদ করলো? এই যে এইটাতে ছেদ করলো, বি প্রাইমে। তাহলে বি প্রাইম হবে নতুন ভারসাম্য বিন্দু। এই ভারসাম্য বিন্দু অনুযায়ী এটা হবে ভারসাম্য দাম, আর এইটা হবে ভারসাম্য পরিমাণ। তাহলে ভারসাম্য পরিমাণটা দেখতেছি প্রায় মাঝামাঝি আসছে, তাহলে কত হবে? 70। আর এখানে ভারসাম্য দামটা 20 থেকে 30 এর মাঝামাঝি যায় নাই, তাহলে কত? এই ধরে নিলাম যে 22 বা 23, এটা তোমার ইচ্ছে মতো ধরে নিতে পারো। তো এটাই হলো আয় বেড়ে যাওয়ার ফলে ভারসাম্য অবস্থার পরিবর্তন। তাহলে আয় বেড়ে গেলে কি হয়? চাহিদা রেখা ডান দিকে স্থানান্তরিত হয়। চাহিদা রেখা ডান দিকে স্থানান্তরিত হয়, নতুন চাহিদা রেখা হবে D1 D1। যোগান রেখাকে বি প্রাইম বিন্দুতে ছেদ করে বি প্রাইম হবে নতুন ভারসাম্য বিন্দু। ভারসাম্য দাম 22 টাকা, ভারসাম্য পরিমাণ হলো 70 একক। তাহলে কিভাবে ব্যাখ্যা করব? যে দ্রব্যের দাম যদি স্থির থাকে, একজন ভোক্তার আয় যদি বেড়ে যায় তাহলে তার চাহিদা বেড়ে যায়। তাহলে চিত্রে ভূমি অক্ষে কি? চাহিদা এবং যোগানের পরিমাণ, লম্ব অক্ষে দাম। তাহলে প্রাথমিক চাহিদা রেখা হলো ডিডি এবং যোগান রেখা হলো এসএস। ভারসাম্য বিন্দু ছিল বি, ভারসাম্য দাম 20 টাকা, ভারসাম্য পরিমাণ হলো 60 একক। এখন দাম স্থির থেকে একজন ভোক্তার যদি আয় বেড়ে যায় তাহলে তার ক্রয় ক্ষমতা বেড়ে যায়, ফলে তার চাহিদা পূর্বের তুলনায় বেড়ে যায়। তাহলে প্রতি ক্ষেত্রে চাহিদা যদি 20 একক করে বৃদ্ধি পায় তাহলে নতুন চাহিদা হয় এই যে তালিকা। তাহলে এই নতুন তালিকা অনুযায়ী বা নতুন চাহিদা অনুযায়ী চাহিদা রেখা কোথায় স্থানান্তরিত হয়? ডান দিকে স্থানান্তরিত হয়। এই চাহিদা রেখা বা নতুন চাহিদা রেখা যোগান রেখাকে বি প্রাইম বিন্দুতে ছেদ করে। তাহলে বি প্রাইম হলো নতুন ভারসাম্য বিন্দু। এই নতুন ভারসাম্য বিন্দু অনুযায়ী ভারসাম্য দাম হলো 22 টাকা এবং ভারসাম্য পরিমাণ হলো 70 একক। পারা যাবে? ওকে। তো এখন এখানে যদি তোমার আয় কমানোর কথা বলে, চাহিদা কমে যাবে, চাহিদা রেখাটা কোন দিকে স্থানান্তরিত হবে তখন? এই যে নিচের দিকে স্থানান্তরিত হবে, বাম দিকে স্থানান্তরিত হবে, তখন নতুন ভারসাম্য পরিবর্তন হবে। বোঝা গেছে? আচ্ছা, আবার এরকমও থাকতে পারে যে দাম স্থির থাকলো, মৌসুম বা সিজন খুব ভালো ছিল, ভালো মৌসুমের জন্য উৎপাদন অনেক বেড়ে গেল, তাহলে আগের দামেই যোগান বেড়ে দ্বিগুণ হয়ে গেল। আগের দামেই দাম স্থির থেকে যোগান বেড়ে দ্বিগুণ হয়ে গেল, তাহলে যোগানের সংখ্যা মানগুলো যা আছে তখন কি করতে হবে? প্রত্যেকটাই দ্বিগুণ করে নিতে হবে। তাহলে 20-এর জায়গায় 40 হবে, 60-এর জায়গায় 120, আর 100-এর জায়গায় 200 হবে। তাহলে আমরা নতুন যোগান রেখা পাবো। সেই যোগান রেখাটা তখন কি হবে? এই দিকে চলে আসবে। চলে আসলে চাহিদা রেখাকে নতুন একটা বিন্দুতে ছেদ করবে, সেই বিন্দু অনুযায়ী নতুন ভারসাম্য নির্ধারিত হবে। তাহলে একটা নির্দিষ্ট পরিমাণও দেওয়া থাকতে পারে, দ্বিগুণ বলা থাকতে পারে, অর্থাৎ যে কোনো কিছু বলা থাকতে পারে। যা বলা থাকবে তার প্রেক্ষিতে নতুন তালিকা করে চিত্রে বর্ণনা করতে হবে। বোঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ, কি বলো? হ্যাঁ, যদি এই যে বললাম যে ধরো তোমার কি বললো যে আয় বৃদ্ধি পেল, আয় বৃদ্ধি পেলে শুধু এইটুকু বললো যে আয় বৃদ্ধি পেলে ভারসাম্যের কি পরিবর্তন হবে, এটাতেই যদি বলে তোমাকে আয় বৃদ্ধি পেলে ভারসাম্যের কি পরিবর্তন হবে, তাহলে তুমি কি জানো আয় বৃদ্ধি পেলে কি হয়, কি ঘটে? আয় বৃদ্ধি পেলে ক্রেতার ক্রয় ক্ষমতা বেড়ে যায়, তখন সে পূর্বের দামেই বেশি বেশি ক্রয় করার চেষ্টা করে। তাহলে আমরা ধরে নিলাম তার আয় বৃদ্ধি পেল, এজন্য সে পূর্বের দামেই প্রতি ক্ষেত্রে 10 একক করে বেশি দ্রব্য ক্রয় করে। তাহলে নতুন তালিকা পাবো, নতুন রেখা পাবো।
তুমি ধরে নিলা যে 20 একক করে বেশি দ্রব্য ক্রয় করে, তাহলে 20 একক করে বাড়াই নিবা প্রতি ক্ষেত্রে। তো যখন এক্স্যাক্টলি দেওয়া থাকবে না তখন তোমাকে ধরে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তুমি যদি ধরে নাও তাহলে তুমি তোমার ইচ্ছা মতো একটা রেখা এঁকে দিবা যে আয় বৃদ্ধি পাওয়ার কারণে চাহিদা রেখা, আমরা জানি কি যে আয় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রয় ক্ষমতা বেড়ে যায়, তাহলে আগের দামেই সে পূর্বের চেয়ে বেশি পরিমাণে দ্রব্য ক্রয় করবে, তাহলে পূর্বের চেয়ে বেশি দ্রব্য ক্রয় করা মানে তার চাহিদা বেড়ে যাওয়া, তাহলে চাহিদা রেখা তখন ডান দিকে স্থানান্তরিত হবে, নতুন চাহিদা রেখা হবে D1 D1। তাহলে যে কোনো একটা বিন্দুতে যোগান রেখাকে ছেদ করবে, সরি এইদিকে চাহিদা রেখা, নতুন একটা চাহিদা রেখা আমরা এঁকে দিব, যোগান রেখাকে একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবে, সেটা অনুযায়ী তুমি ভারসাম্য দেখায় দিবা, তবুও হবে। তবে সংখ্যা মান ধরে যদি করো তাহলে সেটা তুমি মানে একটা নির্দিষ্ট মান পাবে, আর সংখ্যা মান ধরে যদি না করো তাহলে কি হবে, চাহিদা রেখা একটা ডান দিকে এঁকে দিবা ইচ্ছা মতো। এখানে দেখাই দিই, হ্যাঁ, এটা তো আগের মতো ভারসাম্য, আগের দামে ভারসাম্য ছিল তাই না, 20 আর 60, এই তো। তাহলে তোমাকে বললো যে আয় বৃদ্ধি পেলে ভারসাম্য অবস্থার কি পরিবর্তন হবে, তাহলে তখন তুমি কি ব্যাখ্যা করবে, যে আমরা জানি যে অন্যান্য সকল অবস্থা যদি স্থির থাকে, যদি কোনো মানুষের ব্যক্তির আয়ের পরিবর্তন হয় অর্থাৎ আয় যদি বৃদ্ধি পায় তাহলে তার ক্রয় ক্ষমতা বেড়ে যায়, তাহলে সে পূর্বের দামে বেশি দ্রব্য সামগ্রী ক্রয় করে, অর্থাৎ আয় বৃদ্ধি পেলে মানুষের চাহিদা বৃদ্ধি পায়, তখন চাহিদা রেখাটা ডান দিকে স্থানান্তরিত হয়। তাহলে ধরে নেই যে চাহিদা রেখা ডান দিকে স্থানান্তরিত হয়ে কি হবে, D1 D1 হয়। তাহলে এই নতুন চাহিদা রেখা এই যে যোগান রেখাকে কোন বিন্দুতে ছেদ করছে, ই বিন্দুতে ছেদ করে, এই ই হবে তার নতুন ভারসাম্য বিন্দু। ভারসাম্য বিন্দু অনুযায়ী এখানে তুমি তখন একটা পি দেখাইতে পারো, এখানে তুমি তখন কিউ দেখাইতে পারো, যে নতুন ভারসাম্য অনুযায়ী ভারসাম্য বিন্দু অনুযায়ী ভারসাম্য দাম হবে পি আর ভারসাম্য পরিমাণ হবে কিউ। অথবা যে সংখ্যা মানগুলোর ভিতরে যদি পড়ে তাহলে আইডিয়া করে সংখ্যা মানগুলো কম বেশি করে দেখাই দিতে পারো, তো এটা যদি 30-এর কাছাকাছি হয় তাহলে এটা 30 দেখাবা, এটা যদি 70-এর কাছাকাছি হয় তাহলে 70 দেখাই দিবা, এভাবেই ব্যাখ্যা করতে হবে, ঠিক আছে? এই তাহলে এই সংক্রান্ত কোনো কোশ্চেন বলো, এই যা পড়লাম এর মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা মনের মধ্যে? এগুলো ছিল মূলত পড়া, এর মনে হয় আর এই জাতীয় কোনো সমস্যা থাকার কথা না। তাহলে বাজার ভারসাম্য সম্পর্কিত যত ধরনের কোশ্চেন এই তালিকা এবং অপেক্ষক এই দুই ভাবেই থাকবে, আর এই দুই ভাবের সব প্রসেসই আসলে তোমাদেরকে দেখাই দিছি। যোগান অপেক্ষকের ছেদক চেঞ্জ হতে পারে, চাহিদা অপেক্ষকের ছেদক চেঞ্জ হতে পারে, পুরো যোগান অপেক্ষকটাই চেঞ্জ হয়ে যেতে পারে, তারপরে তালিকার ভিত্তিতে একটা নির্দিষ্ট দাম, যোগান বাড়লে কি হবে, যোগান কমলে কি হবে, চাহিদা বাড়লে কি হবে, চাহিদা কমলে কি হবে, ভারসাম্যের পরিবর্তন, এগুলোই পরীক্ষায় থাকবে যে কোনো, ঠিক আছে? ওকে, বলো কি বলতে চাচ্ছিলাম? বাজার ভারসাম্যের মেসেঞ্জারে দিছো? এই কুমিল্লা বোর্ড 2023 নাকি? আচ্ছা, ভারসাম্য দাম ও পরিমাণ চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো। কুমিল্লা বোর্ড 2023 এটা? আচ্ছা ঠিক আছে, দেখতেছি, দেখো কিসের ভিত্তিতে করতে বলছে এটা, যে ভারসাম্য দাম পরিমাণ চিত্রের ভিত্তিতে করতে বলছে। আচ্ছা ঠিক আছে, চাহিদা অপেক্ষক কি দেওয়া আছে, QD ইকুয়াল 60 মাইনাস 10P, আর যোগান অপেক্ষক কি দেওয়া আছে 30 প্লাস 5P। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই যে আমি কি বলছি যে সাইড নোট, এখানে চিত্রের ভিত্তিতে যখন করবো অর্থাৎ দামের পরিবর্তনগুলো কত ধরবো সেটা করার জন্য আমাকে সংক্ষেপে ভারসাম্য দামটা ইন্ডিকেট করে নিতে হবে, বের করে নিতে হবে। তাহলে 60 আর 30 কি হবে, বিয়োগ হবে তাই না, আর 10 আর 5 কি হবে, যোগ হবে, তাহলে কত হবে 15, তাহলে ভারসাম্য দাম কত হবে 2 টাকা। তাহলে আমরা পি এর মানগুলো কি কি ধরবো বলতো, যেটা ভারসাম্য দাম পাবো তার চেয়ে 1 কম ধরবো, আর তার চেয়ে 1 কি ধরবো, বেশি ধরবো একটা, বোঝা গেছে? তার মানে ভারসাম্য দামগুলো আমরা কি কি ধরবো,
একটা 1 ধরবো, একটা 2 ধরবো, আর একটা 3 ধরবো। ক্লিয়ার? এবার তাহলে সংক্ষেপে একবারে করি। হ্যাঁ, আমি এখানে করে দিচ্ছি, তোমরা পারবা ইনশাল্লাহ। তাহলে ভারসাম্য দাম প্রথমে কত? 1 টাকা ধরবো। তাহলে 1 টাকা যদি ধরি তাহলে চাহিদার পরিমাণ কত হবে বলো? চাহিদা হবে 50। গুড। ভারসাম্য দাম যদি 2 টাকা ধরি তাহলে চাহিদার পরিমাণ কত হবে? 40। যদি 3 টাকা ধরি 30। আচ্ছা, তাহলে এবার যোগান সূচি করি। দাম যখন 1 টাকা তখন যোগান কত হবে বলো? 35। 2 টাকা দামে যোগান কত হবে? 5 দুগুণে 10, 30 10 40। আর 3 টাকা দামে 3 5 15, 30 আর 5 হলো 45। এই তো হয়ে গেল। এখন কি চিত্র আঁকতে পারবো? হ্যাঁ, এই 1 টাকা, 2 টাকা আর 3 টাকা। হ্যাঁ, আর এদিকে সর্বোচ্চ কত? 50। 30, 35, 40, 45, 50। এখানে একটা চিহ্ন কেটে দিব। কেন বলতো? এগুলো 5 করে গ্যাপ, এখানে কিন্তু একবারে 30 ধরছে। আচ্ছা, তাহলে দাম যখন 1 টাকা তখন চাহিদার পরিমাণ কত? প্রথমত চাহিদা কি? চাহিদার পরিমাণ হলো 50। আচ্ছা, দাম যখন 2 টাকা তখন চাহিদার পরিমাণ কত? 40 একক। তাহলে এই যে 40 একক। দাম যখন 3 টাকা তখন চাহিদার পরিমাণ কত? চাহিদার পরিমাণ হলো 30। এই যে চাহিদা রেখা পেয়ে গেলাম। আচ্ছা, এবার যোগান রেখা কি? দাম যখন 1 টাকা তখন যোগান কত? 35। এই যে 1 টাকা দামে এই যে যোগান 35। আর 2 টাকা দামে কত? 40। এই যে, আর 3 টাকা দামে 45। এই যে 45। এই তো আছে যোগান রেখা। তাহলে কি হলো? কোথায় ছেদ করছে? এটার নাম দিব বি। ভারসাম্য দাম হলো 2 টাকা, ভারসাম্য পরিমাণ কত? 40 একক। বোঝা গেছে? তাহলে চাহিদা অপেক্ষক গুলো যেরকমই থাক না কেন, তোমাকে ওই যে ভারসাম্য দামটা বের করে নিতে হবে। হ্যাঁ, চিত্রের ভিত্তিতে যখন ব্যাখ্যা করতে হবে, তাহলে ভারসাম্য যে দামটা পাবা তার চেয়ে 1 কম ধরবা আর তার চেয়ে 1 বেশি ধরবা। এই 3টা সংখ্যা মান দিয়েই তালিকা তৈরি করবা চাহিদার আর যোগানের। সেই প্রেক্ষিতে রেখা আঁকলাম, হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, পরের প্রশ্ন কি আছে? চাহিদা স্থির থেকে যোগানের পরিবর্তন হলে ভারসাম্যের উপর কি পরিবর্তন পড়বে? তাহলে পরিবর্তিত যোগান অপেক্ষকটা চেঞ্জ করে দিছে, তাই না? তাহলে নতুন যোগান অপেক্ষক দিয়ে ভারসাম্য করব আগের মতো। তাহলে এখন যোগান অপেক্ষকটা চেঞ্জ করে দিব। নতুন যোগান অপেক্ষক কত? 15 প্লাস 5p। সেম ভাবে কি বলছে যে চাহিদা স্থির থেকে যোগানের পরিবর্তন হলে ভারসাম্য দামের উপর কি প্রভাব পড়বে চিত্র সহ ব্যাখ্যা করতে বলছে। তাহলে আগের ভারসাম্য দাম তো 2 টাকা ছিল, তাহলে এখন আবার নতুন করে ভারসাম্য দাম হবে কত? 60 থেকে যদি 15 বাদ দেই কত থাকে? 45। আর এটা 10 5 15, তাহলে নতুন করে ভারসাম্য দাম কত হবে? 3 টাকা। তাহলে এখন নতুন করে পরিমাণগুলো কি ধরবো? দামগুলো কত ধরবো? 2, 3 আর 4। ঠিক আছে, তাহলে এই যে বসাও 2, 3 আর 4, আগের মতো বসাও 2, 3 আর 4। তাহলে 2 হলে কত হবে? এটা 10 দুগুণে 20, এটা হবে 40। 3 হলে কত হবে? 30। 4 হলে কত হবে? 20। আচ্ছা, 2 হলে এটা কত হবে? 5 দুগুণে 10, 15 10 25। আর এটা কত হয়? 3 5 15 15 30। আর 5 4 20। আর এটা কত হবে? 35। তাহলে এবার সংখ্যামান কোথায় চলে আসছে? 20-এ চলে আসছে, তাই না? আচ্ছা, ধরে নিলাম যে এখানে 20, এটা ধরে নিলাম। এটা তো আগের ভারসাম্য দাম, তাই না? এগুলো আর রাখবো না, এগুলো মুছে দিব, সমস্যা নাই। এগুলো বাদ দিয়ে দিব একবারে টোটালি। নতুন করে চিত্র আঁকবো। তাহলে চাহিদা রেখা আঁকি।
দাম যখন 2 টাকা, তাহলে এখানে কি ধরবো 2, আর এখানে ধরবো 1, এটা ধরবো 3, এটা ধরবো 4। দাম যখন 2 টাকা তখন চাহিদা কত? 40। এই চাহিদা হলো 40। দাম যখন 3 টাকা তখন কত? 30। 3 টাকাতে 30, আর 4 টাকাতে হলো 20। তাহলে এই যে একটু কম বেশি হয়ে গেল আর কি, যাই হোক একটু বাঁকা হয়ে যাচ্ছে রেখাটা, সমস্যা নাই, জাস্ট একটু বোঝার চেষ্টা করে বুঝলেই হলো। তাহলে এটা হলো চাহিদা রেখা, সোজা হবে, এই সংখ্যা মানটার ডিসটেন্সটা ঠিক হলে এটা সোজা হয়ে যাবে। তাহলে এটা হলো চাহিদা রেখা। আচ্ছা, এখন যোগান আঁকো। 2 এর ক্ষেত্রে কত? 25। তাহলে 2 এর ক্ষেত্রে 25 কোথায়? যে এখানে, এটা একটা। আচ্ছা, তারপরে 3 এর ক্ষেত্রে কত? 30। আর 4 এর ক্ষেত্রে কত? 35। 4 এর ক্ষেত্রে এই যে 35। তাহলে এই যে যোগান রেখাটা খারাপ প্রকৃতির হলো তখন। তাহলে নতুন করে ভারসাম্য কোথায় হলো? এই যে এখানে ভারসাম্য দাম হলো 3, আর ভারসাম্য পরিমাণ হলো 30। তাহলে আমরা কি দেখলাম? যোগানপেক্ষক স্থানান্তরিত হলে বা পরিবর্তিত হলে কি হচ্ছে? ভারসাম্য দাম ও পরিমাণের পরিবর্তন হয়। ভারসাম্য দাম বৃদ্ধি পায়, আগে ছিল 2 টাকা, আর ভারসাম্য দাম বৃদ্ধি পেয়ে হয় 3 টাকা। আর ভারসাম্য পরিমাণ আগে কত ছিল? 40 একক, আর এখন হ্রাস পেয়ে হয় 30 একক। এই তো এই ধরনের যত প্রশ্ন আছে সব অ্যান্সার করতে পারবা ইনশাল্লাহ, আর কোনো সমস্যা হবে না। আর কালকে আমি তোমাদের এই জাতীয় যত ধরনের কোশ্চিন হয় সবগুলো পাঠিয়ে দেবো, তোমরা বাসায় ওগুলো নোট করে ফেলবা, নিজে নিজে সলভ করবা। আর যেটা পারবা না ওটা পরের ক্লাসে আমাকে জিজ্ঞেস করবা, আমি ওটা সাথে সাথে সলভ করে দিব। ঠিক আছে? সেকেন্ড চ্যাপ্টারের উপরে এমসিকিউ সিকিউ দুইটা এক্সাম নিব। আগে কালকে তোমাদের প্রশ্নের সেটটা দেই, এই প্রশ্নের সেটটা তোমরা সলভ করবা। হ্যাঁ, যেগুলো সলভ করতে পারবা না সেগুলো হলো যে পরের ক্লাসে সলভ করে দিব, সাথে সাথে সলভ করে দিব, দেন হলো এক্সাম নিব। ঠিক আছে? হ্যাঁ ইনশাল্লাহ শুক্রবারে। তো ঠিক আছে, তাহলে ভালো থাকো, আল্লাহ হাফেজ। বলো। হ্যাঁ এরপরে হ্যাঁ 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 সেকেন্ড পেপার শুরু করব। সেকেন্ড পেপার শুরু করব মেবি, দেখি কালকে না পরশুদিন ক্লাস নিব, তোমাদের আবার জয়েন করবে তোমরা। ঠিক আছে? ওকে। আর এই দুইটা ফার্স্ট পেপারের, হ্যাঁ ফার্স্ট চ্যাপ্টার আর সেকেন্ড চ্যাপ্টার তোমরা প্রস্তুতি নিয়ে নাও। মোটামুটি হলো যে সিকিউ এবং এমসিকিউ দুটাই পরীক্ষা নিব সেকেন্ড চ্যাপ্টার থেকে। আর ফার্স্ট পেপারের থেকে তো নিছি, সিকিউ নিছিলাম, তারপর আরেকটা নিব, আর এমসিকিউ নিব। তোমরা এই দুইটা কমপ্লিট করে ফেলবো। আর আগামী দিন থেকে একদিন পর পর ক্লাস হবে, এটা অবশ্যই মনে রাখবা। আর যেদিন পরপরই ক্লাস নিব, আজকেও নিলাম কালকেও যদি নেই, তাহলে আমি অবশ্যই বলে দিব। আর না হলে অন্তত ধরে রাখবা যে আজকে যেহেতু ক্লাস হয়েছে, কালকে না হলেও পরশুদিন মাস্ট বি হবে। ঠিক আছে? তো ওই দিন জয়েন করার প্রস্তুতি রাখবা। হয়তোবা নোটিশ দিতে অনেক সময় দেরি হয়ে যায়, তারপরেও জয়েন করার জন্য তোমরা অবশ্যই প্রস্তুতি রাখবা। আর কালকে, আজকে যেমন নিলাম, কালকেই যদি ক্লাস নেই তাহলে তো আমি আজকে অবশ্যই বলে দিব যে কালকেও নিব। আর যদি না বলে তাহলে ধরে নিবা যে পরের দিন অবশ্যই হবে, একদিন পরে গ্যাপ দিয়ে। ঠিক আছে? মিস করবা না। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।